আজকে আমরা সরল দোলকের সর্বশেষ ক্লাসটা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখব হলো সরল দোলকের ক্ষেত্রে সময় হারানো বা সময় লাভ করা বা দ্রুত চলা এবং ধীরে চলা সংক্রান্ত অঙ্ক। তো তার আগে আমরা সময় হারানো বা সময় লাভ করা, দ্রুত চলা বা ধীরে চলার এর বেসিকটা আগে আমরা একটু নিয়ে নিই। তো আমরা জানি সরল দোলকের সাথে হলো এর অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, আর দৈর্ঘ্যের সম্পর্ক হলো সমানুপাতিক। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এর সাথে সম্পর্কটা হলো অভিকর্ষ ত্বরণের বর্গের ব্যস্তানুপাতিক দোলনকাল, আর দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হলো দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক হলো দোলনকাল। তো আবার আমরা জানি দোলনকাল কাকে বলে। সেই দোলনকালের সংজ্ঞা অনুসারে এগুলো যদিও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, কিন্তু সংক্ষেপে একবার বলছি যেন আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারো। তো আমরা দোলনকাল বলতে বুঝি যে একটা সরল দোলককে যদি এইভাবে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে এখান থেকে যে এই জায়গায় যে আবার পুনরায় ফিরে যদি আসে তার জন্য যে সময় লাগে তাকে আমরা বলি দোলনকাল। অর্থাৎ এই যাওয়ার পর আবার এই যদি আসে তাহলে একটা দোলন সম্পন্ন হয়, আর ওই একটা দোলন সম্পন্ন হওয়ার সময়কে আমরা বলি হলো দোলনকাল বা পর্যায়কাল। তাহলে এখন আসো যে যদি কখনো দৈর্ঘ্য বেশি হয় তাহলে কি হবে বলো তো? দোলনকাল বেশি হবে। দৈর্ঘ্য বেশি হলে দোলনকাল বাড়বে, আর দৈর্ঘ্য কমলে দোলনকাল কমবে। কারণ আমরা জানি দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা হলো সমানুপাতিক। আর বাট এখানে দেখি আবার উল্টা, যদি কখনো অভিকর্ষ ত্বরণের ভ্যালু বেশি হয় তাহলে দোলনকাল কম হবে, আর অভিকর্ষ ত্বরণের ভ্যালু কম হলে দোলনকাল বেশি হবে। আচ্ছা, এটা যদি এই সম্পর্কটা যদি বুঝে থাকো তাহলে এবার আসো আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সময় হারানো আর সময় লাভ করার ব্যাপারটা নিয়ে জাস্ট একটা উদাহরণ দিই। মনে করো তুমি একটা পণ্য ক্রয় করবা। এক্সাম্পল হিসেবে আমরা বলি এই পেনটার কথাই বলি। মনে করো এই পেনটা ন্যাচারালি তুমি জানো যে পেনটা 5 টাকায় পাওয়া যায়। তো পেনটা হলো পাওয়া যায় 5 টাকায়। তো তুমি হঠাৎ করে এবার দোকানে কিনতে যেয়ে দেখছো পেনটা না, এখন পেনটা পাওয়া যাচ্ছিল 10 টাকায়। তাহলে এখন বলো তোমার এটা লস হলো না লাভ হলো? ডেফিনেটলি তোমার লস হলো, কারণ তুমি জানো এটা ন্যাচারালি 5 টাকা, কিন্তু এখন হঠাৎ করে দোকানে কিনতে যে তুমি দেখছো 10 টাকা, তার মানে তোমার লস হলো। আচ্ছা, কী লস হলো? তোমার লস হলো কি? তোমার টাকা লস হলো। এখানকার এই সরল দোলকের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকম যে মনে করো একটা সরল দোলকের দোলনকাল, মনে করো এই সরল দোলকের দোলনকালটা হলো এই যাওয়ার পরে আবার এই ব্যাক আসতে একটা দোলন সম্পন্ন হতে এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো সময় লাগতো 2 সেকেন্ড, কিন্তু কোনো একটা কারণে এবার মানে এই সরল দোলক ন্যাচারালি হলো এখান থেকে এই যাওয়ার পর আবার এই আসতে তার সময় লাগতো 2 সেকেন্ড। দ্যাট মিনস তার দোলনকাল ছিল 2 সেকেন্ড। এবার মনে করো এই সরল দোলককে এই স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাওয়া হয়েছে, বা সরল দোলকের এই কার্যকারী দৈর্ঘ্যের পরিবর্তন করে ফেলা হয়েছে, তাহলে এখন এই অবস্থাতে মনে করো সরল দোলক আরেকটা স্থানে যে অথবা এর দৈর্ঘ্য পরিবর্তন করার কারণে মনে করো দোলনকাল হয়েছে এখন হলো 4 সেকেন্ড। আচ্ছা, দোলনকাল 2 সেকেন্ড আর 4 সেকেন্ড বলতে কী বোঝায়? স্থান পরিবর্তন না করে অথবা দৈর্ঘ্যের পরিবর্তন না করে স্বাভাবিক অবস্থায় এই সরল দোলকটা এই যাওয়ার পর আবার এই আসতে 2 সেকেন্ড সময় লাগতো। এটা হলো ন্যাচারাল। কিন্তু তুমি এর স্থান পরিবর্তন করে অথবা এর দৈর্ঘ্যের পরিবর্তন করার পরে তুমি দেখছো যে এর সরল দোলকটা এখান থেকে যাওয়ার পর আবার এই আসছে, তার জন্য সময় লাগছে 4 সেকেন্ড। আগে এর সময় লাগতো 2 সেকেন্ড ন্যাচারালি, কিন্তু এখন লাগছে 4 সেকেন্ড। তাহলে এখন বলো তো এই সরল দোলকটা হলো সময় লাভ করবে না হারাবে? ডেফিনেটলি হারাবে, কারণ তোমাকে একটু আগেই বলা হলো তুমি একটা এই পেনটা 5 টাকায় তুমি জানো ন্যাচারালি বিক্রি হয়, কিন্তু তুমি এখন কিনতে যে দেখছো পেনটার দাম হলো 10 টাকা। তার মানে কি তোমার লস হলো? ঠিক অনুরূপভাবে ন্যাচারালি এটা 2 সেকেন্ডে একটা দোলন সম্পন্ন করে, অর্থাৎ দোলনকাল 2 সেকেন্ড, কিন্তু এখন ওই একটা দোলন সম্পন্ন করতে লাগছে 4 সেকেন্ড, তার মধ্যে সময় হারিয়ে ফেলেছে। আচ্ছা, এবার আমাকে বলবো, তার মানে আমরা এখান থেকে কি একটা কথায় কি আসতে পারি না যে দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে? দোলনকাল যদি বেড়ে যায় সময় হারাবে। আমরা এটাকে সাইডে একটু নোট করে রাখি। 1 নম্বর কন্ডিশন আমরা পেলাম যে দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে।
আচ্ছা, দোলনকাল বৃদ্ধি পেলে যে সময় হারায়। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখি যে যখন দোলনকাল ছিল তার 2 সেকেন্ড, তখন এই যাওয়ার পর এই আসছে, একটা দোলন সম্পন্ন হতে 2 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড। এবার অন্য স্থানে নিয়ে যাওয়ার কারণে অথবা দৈর্ঘ্যের পরিবর্তন করার কারণে দোলনকাল মনে করে এখন 4 সেকেন্ড লাগছে। দোলনকাল যদি 4 সেকেন্ড লাগে তাহলে কী হবে বলো তো? আগে এই যে এ আসতে লাগতো 2 সেকেন্ড, এখন যদি এই যে এ আসতে 4 সেকেন্ড লাগে তাহলে আগে থেকে কি আস্তে আস্তে যাবে না? এই আস্তে আস্তে যাবে, যে আবার এ আস্তে আস্তে আসবে। আগে এই জায়গায় যে এ আসতে 2 সেকেন্ড লাগতো, কিন্তু এখন 4 সেকেন্ড লাগার কোনো একদম আস্তে আস্তে যাবে, সময় যেহেতু বেশি লাগছে তাই আস্তে আস্তে যাবে। তাহলে এখন বলো যে যখন ন্যাচারালি 2 সেকেন্ড যখন ছিল তখন এই দোলকটা যে পরিমাণ গতিতে চলতো, অন্য স্থানে নিয়ে যাওয়ার কারণে অথবা দৈর্ঘ্যের পরিবর্তন করার কারণে যখন তার দোলনকাল 4 সেকেন্ড, তখন সে আগের থেকে কি আরও আস্তে আস্তে যাবে না? আগে এখান থেকে যেভাবে এই দোলকটা নড়তো আর 4 সেকেন্ড হওয়ার কারণে তার থেকে আরও আস্তে আস্তে যাবে না? আস্তে আস্তে যাবে। তাহলে কি আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে দোলনকাল বাড়লে দোলকটি ধীরে চলে? দোলনকাল যদি বাড়ে তাহলে দোলকটা ধীরে চলবে। তাহলে আমরা এখানে দোলনকাল বৃদ্ধির সাথে দুইটা সম্পর্ক পাই। দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে, আবার দোলনকাল বৃদ্ধি পেলে দোলকটি ধীরে চলবে। তাহলে কি আমরা এখানে এইভাবে লিখতে পারি না দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে বা দোলকটি ধীরে চলবে? অবশ্যই লেখা যেতে পারে। তাহলে আমরা এই সিদ্ধান্তে এখান থেকে উপনীত হলাম দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে বা দোলকটি ধীরে চলবে। এইগুলো কিন্তু আমাদের অঙ্ক করার সময় খুব দরকার হবে। এবার আসো, এখন মনে করো তুমি জানো যে পেনটা ন্যাচারালি 5 টাকা দাম, কিন্তু হঠাৎ করে তুমি দোকানে কিনতে যে দেখছো পেনটা 3 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে এবার আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি টাকা লাভ করলা না নাকি হারালে? ডেফিনেটলি লাভ করলা তুমি, কারণ পেনটা তুমি জানো ন্যাচারালি 5 টাকায় বিক্রি হয়, কিন্তু তুমি হঠাৎ করে কোনো একটা দোকানে যে দেখছো আরে আল্লাহ 3 টাকায় পেন পাওয়া যাচ্ছে, তার মানে কি তুমি লাভ করে ফেলেছো না? লাভ করে ফেলেছো। কি লাভ করছো? টাকা লাভ করছো। এখন আসো আমরা একটু দেখি, মনে করো এই সরল দোলক ন্যাচারালি মনে করো এর দোলনকাল ছিল 2 সেকেন্ড। তো যখন ন্যাচারালি দোলনকাল ছিল 2 সেকেন্ড তখন আমরা কি বলতাম? এই যাওয়ার পর আবার এই আসতে সময় লাগে কতটুকু? 2 সেকেন্ড। কিন্তু এবার তুমি হঠাৎ করে এই সরল দোলকটার অভিকর্ষ ত্বরণ অথবা দৈর্ঘ্য পরিবর্তন করার কারণে, অর্থাৎ সরল দোলকটাকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কারণে অথবা সরল দোলকে দৈর্ঘ্য পরিবর্তন করার কারণে তুমি দেখছো যে হলো সরল দোলকের দোলনকাল হয়ে গেছে হঠাৎ করে 1.5 সেকেন্ড। এর অর্থ হচ্ছে ন্যাচারালি সেখান থেকে এই যাওয়ার পরে আবার এই আসতে তার সময় লাগতো 2 সেকেন্ড, কিন্তু একে এই সরল দোলকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কারণে অথবা এর দৈর্ঘ্য পরিবর্তন করার কারণে দেখা যাচ্ছে এখন এখান থেকে এই আসতে তার সময় লাগছে 1.5 সেকেন্ড। ন্যাচারালি সময় লাগতো 2 সেকেন্ড, কিন্তু এখন লাগছে 1.5 সেকেন্ড। যে এবার আমাকে বলো তো সরল দোলকটা কি সময় হারালো নাকি লাভ করলো? ডেফিনেটলি লাভ করলো। যেমনটা পেনের দাম ছিল 5 টাকা, তুমি এখন 3 টাকায় পেয়ে যাচ্ছ। ন্যাচারালি 5 টাকা ছিল, কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 3 টাকায়। তার মানে কি তুমি লাভ করেছো। ঠিক অনুরূপভাবে এটা ন্যাচারালি এই সরল দোলকটা 2 সেকেন্ডে একটা দোলনকাল ছিল তার 2 সেকেন্ড, কিন্তু যখন দেখা যাচ্ছে 1.5 সেকেন্ড তার দোলনকাল, তখন এর অর্থ কী? দোলনকাল মানে কি আমরা জানি এই যাওয়ার পর এই আসছে, এখান থেকে এই আসতে সময় লেগেছে 2 সেকেন্ড, কিন্তু এখন অন্য স্থানে নিয়ে যাওয়ার কারণে অথবা দৈর্ঘ্য পরিবর্তন করার কারণে দেখা যাচ্ছে যে এখান থেকে আসতে লাগছে 1.5 সেকেন্ড, আগে থেকে কম সময় লাগছে। তার মানে কি সময় লাভ করেছে ওই পেনের মতো। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝছো। তাহলে কি আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে আগে ছিল 2 সেকেন্ড, কিন্তু এখন দোলনকাল কত? 1.5 সেকেন্ড। তার মানে দোলনকাল আগে থেকে কমেছে। তার মানে আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্তে আসতে পারি যে যদি দোলনকাল যদি কমে যায় তাহলে তার সময় লাভ করবে। দোলনকাল কমে গেলে দোলকটি সময় লাভ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দোলনকাল কমে গেলে সময় লাভ করবে। এখান থেকে আমরা আরও একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে আচ্ছা যখন এর দোলনকাল ছিল 2 সেকেন্ড, এর জন্য লাগলো 2 সেকেন্ড, এখন যদি বলি এর দোলনকাল 1.5 সেকেন্ড, 2 সেকেন্ডের থেকে কম, তাহলে আগে থেকে কি বেশি দূরে যাবে না?
যখন এখান থেকে এই জায়গায় আসতে সময় লাগতো 2 সেকেন্ড, আর এবার যদি বলে আমরা না এখান থেকে এই জায়গায় আসতে লাগতো 1.5 সেকেন্ড, মানে 1.5 সেকেন্ড, তখন কি আগে এইভাবে গেলে এখন যাবে এইভাবে, আগে থেকে কি দ্রুত যাবে না? আগে যদি এইভাবে যদি যায় আর এখন যাচ্ছে এইভাবে, তার মানে কি আগের থেকে দ্রুত যাচ্ছে। তার মানে কি আমরা বলতে পারি না দোলনকাল কমে গেলে দোলকটি দ্রুত চলবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দোলনকাল কমে গেলে সময় লাভ করবে বা দোলকটি দ্রুত চলবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দোলকটি দ্রুত চলবে। তাহলে এখান থেকে আমরা আরও একটা সিদ্ধান্তে আসতে পারি, দোলনকালের সাথে সময় হারানো বা সময় লাভ করার সম্পর্কটা যদি বলি, তাহলে আমরা বলতে পারি দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে আর দোলনকাল কমে গেলে সময় লাভ করবে। এবার দোলনকাল বৃদ্ধির সাথে যদি ধীরে চলা বা আস্তে চলাটা যদি বলি, তাহলে দোলনকাল বৃদ্ধি পেলে দোলকটি ধীরে চলবে আর দোলনকাল কমে গেলে দোলকটি দ্রুত চলবে। এবার যদি আমরা হারানো এবং লাভ করার সাথে যদি ধীরে চলা এবং দ্রুত চলা সম্পর্ক বলি, তাহলে হলো সময় হারালে দোলক ধীরে চলবে আর সময় লাভ করলে দোলক দ্রুত চলবে। বারবার করে বলছি, এই জিনিসটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি করে। এই কন্ডিশনটা এত বেশি কনফিউশন তৈরি করে, তোমার বিশ্বাস না হলে তুমি এখন আমার এই ক্লাসটা যদি দেখো, দেখার পরে 2 ঘন্টার পরে একবার একটু চিন্তা করে দেখবে তোমার মাথার মধ্যে কেমন যেন একটা তালগোল পেয়ে গেছে, যদি বুঝতে সমস্যা। আর যদি ভালো করেও যদি বোঝো, দেখবা 15 দিন পর বা 20 দিন পর দেখবে এই জিনিসটা তোমার মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেছে। মানে উল্টা মনে হবে যেন, যে দোলনকাল বৃদ্ধি পেলে মনে হয় সময় লাভ করবে আর হলো দোলক মনে হয় দ্রুত চলবে। তো এরকম মানে উল্টা জিনিস তোমার মাথার মধ্যে কাজ করবে তখন। তো এই জন্য বিষয়টা এক্ষুনি এই জিনিসটাকে নোট করে রাখুন, যেন এই জিনিসটা যেন ভুল না হয়। তাহলে এখন আমরা এই থিম অনুসারে অঙ্ক করব। তো এই দোলক, সরলদোলক, ধীরে চলা বা দ্রুত চলা, সময় লাভ করা বা হারানো, এই টাইপের অঙ্কগুলা একটু বড় আকারে হয়ে যায়, কিন্তু আমরা খুব শর্টে করব, একটা সিম্পল একটা থিম ব্যবহার করে বা সিম্পল একটা নিয়ম ব্যবহার করে আমরা খুব শর্টে করব। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা এখানে ইউজ করব, যদিও আমরা ওই ফর্মুলাটা শর্ট এর মতো করে লিখব না, অঙ্ক করার সময় একটু সিস্টেম অনুসারে লিখব। তা আমি আগে শর্ট ফর্মুলাটা একটু লিখে, যে যখন দোলনকাল বৃদ্ধি বা সময় হারানো বা দোলক ধীরে চলার কন্ডিশনটা আসবে, তখনকার জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, আমি লিখে নিই। তো দেখো আমি এখানে যে শর্ট ফর্মুলার কথা বললাম সেই শর্ট ফর্মুলাটা লিখেছি এখানে। 1 নম্বর, এখানে দেখো 2টা কন্ডিশন ছিল, তো 2টা কন্ডিশনের মধ্যে প্রথম আমরা 1 নম্বর যে কন্ডিশনটা ছিল সেই 1 নম্বর কন্ডিশনের জন্য দেখব। ফর্মুলাটা লিখছি দেখো, x = t2 - t1/t2 ইন্টু স্মল লেটার t। তো এই ফর্মুলা দ্বারা কী বোঝাচ্ছে আমি একটু বলি, দোলনকাল বৃদ্ধি পেলে অথবা সময় হারালে অথবা ধীরে চললে, এই 3টা কন্ডিশনের জন্য এই সূত্রটা প্রযোজ্য। তো এখানে x দ্বারা বোঝাচ্ছে দোলনকাল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা, এবং সময় হারানো মানে x দ্বারা বোঝাচ্ছে যে দোলনকাল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা, অথবা কতটুকু সময় হারিয়েছে সেটা, অথবা কত সময় ধীরে চলছে সেটা। এখানে টি2টা হলো যে তোমার অঙ্কে যেই হলো দোলনকাল, 2টা দোলনকাল দেওয়া থাকবে, একটা হলো এটা হলো বড় দোলনকাল আর এটা হলো ছোট দোলনকাল, আর নিচেটা বড় দোলনকাল। আর এই টিটা তোমাকে একটা নির্দিষ্ট সময়ে দোলনকাল বৃদ্ধি কতটুকু সেটা বের করতে বলবে, অথবা একটা নির্দিষ্ট সময় কতটুকু হারিয়েছে সেটা বের করতে বলবে, অথবা একটা নির্দিষ্ট সময়ে কী পরিমাণ ধীরে ছিল সেটা বের করতে বলবে। এইটি হচ্ছে ওই নির্দিষ্ট সময়টা। মনে করো তোমাকে বললো একটা অঙ্কের বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, তারপর তোমাকে বললো যে 12 ঘন্টায় দোলকটি কী পরিমাণ ধীরে চলবে, এখানে টি হলো সেই 12 ঘন্টা, বা বললো যে হলো 12 ঘন্টায় দোলকটি কী পরিমাণ সময় হারাবে, এখানে এই টিটা হলো সে 12 ঘন্টা, বা বললো যে 12 ঘন্টায় দোলনকাল কতটুকু বৃদ্ধি পাবে, তো এখানে সেই টিটা হলো 12 ঘন্টা। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝছো। তা আমি এই ফর্মুলাটা আসলো কীভাবে সেটাও দেখাবো, প্লাস এই ফর্মুলাটা যদি এখনও যদি ভালো করে না বুঝে থাকে কোনো সমস্যা না, অঙ্ক করার সময় এমনিতে বুঝে যাবো। এরপরে দেখো 2 নম্বর যে কন্ডিশনটা ছিল, এই 2 নম্বর কন্ডিশনের জন্য আমরা এই ফর্মুলাটা এখানে লিখছি, সেটা হলো দোলনকাল হ্রাস পেলে বা সময় লাভ করলে বা দ্রুত চললে, তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করবো। এখানে x মানে হলো যে দোলনকাল হ্রাসের পরিমাণ বা সময় লাভের পরিমাণ বা দ্রুত কতটুকু সময় দ্রুত চলছে সেটার পরিমাণ। আর সেম এখানে t1টা, এই যে এখানে t1টা হবে বড় দোলনকাল আর t2টা হবে ছোটো দোলনকাল। তো এখানে t1 t2 মানে এই সেম অনুসারে না লিখে উল্টাভাবে লেখার কারণটা অঙ্ক করার সময় বুঝতে পারবা, কারণ যখন এই কন্ডিশনটা হবে দোলনকাল হ্রাস পাবে বা সময় লাভ করবে বা দ্রুত চলবে, তখন যে প্রথম যে দোলনকালটা দেওয়া থাকে সেটার পরিমাণ বেশি থাকে।
আর দ্বিতীয় দোলনকালের পরিমাণটা কম থাকে, এই জন্য আমরা T1 - T2 লিখেছি। আর এখানে টিটা হলো একটা নির্দিষ্ট সময়ে দোলনকাল হ্রাসের পরিমাণ অথবা সময় লাভের পরিমাণ অথবা দ্রুত চলার পরিমাণটা বের করবে। এখানে টিটা হলো এই যে এখানকার মধ্যে সেম কন্ডিশন। যদি বলি প্রশ্ন যদি তোমাকে বলে যে 12 ঘন্টায় দোলনকাল কতটুকু হ্রাস পাবে, সে এখানে টিটা হলো সে 12 ঘন্টা, বা বললো 12 ঘন্টায় কতটুকু সময় লাভ করবে, এই টিটা হলো সে 12 ঘন্টা, বা 12 ঘন্টায় কী পরিমাণ দ্রুত চলবে, এই টিটা হলো সে 12 ঘন্টা। আশা করি ফর্মুলার ব্যাপারটা বুঝছো। তো এই ফর্মুলাটা আসলো কীভাবে তো আমরা সেটা একটু দেখি। তো প্রথমে আমরা দেখি যে দোলনকাল এই 1 নম্বর কন্ডিশনের জন্য, যে 1 নম্বর কন্ডিশনের জন্য যে এই হলো ইয়েটা আসলো কীভাবে, এই ফর্মুলাটা আসলো কীভাবে, এটা আসলে আসলো হলো ঐকিক নিয়মে। ইভেন আমরা অঙ্ক করার সময়ও ঐকিক নিয়মটা ব্যবহার করবো, কারণ ওই আমরা যে দুটো ফর্মুলা দেখালাম ওই দুটো ফর্মুলা সরাসরি লিখবো না, মানে ফর্মুলাটাই করব ওই শর্ট নিয়মেই করব, কিন্তু দুটো কথা লিখে করব, না হলে পরে হলো মার্কস অনেক কাটা যাবে, কারণ ওটা কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা না। বাট যদি তুমি যদি ঐকিক নিয়মে করো তাহলে এটা মার্কস কাটবে না ইনশাল্লাহ, কারণ হচ্ছে এটা কোনো ঐকিক নিয়মের ব্যাপারটা কোনো শর্টের ব্যাপার আসবে না, কারণ এটা সরাসরি ঐকিক নিয়মে করা হয়েছে। তো আমি ওই ফর্মুলাটা লিখলাম এই জন্য যেন ঐকিক নিয়মটা বানাতে তোমার সহজ হয়, এই জন্য। তো ফার্স্ট আমরা একটু দেখি। মনে করো কোনো একটা সরলদোলকের দোলনকাল ছিল স্বাভাবিক অবস্থায় T1, এরপরে তার দৈর্ঘ্যের পরিবর্তন করার কারণে অথবা তাকে অন্য কোনো স্থানে নিয়ে যাওয়ার কারণে তার দোলনকাল হয়েছে T2। এখন দেখো ফার্স্ট কন্ডিশনটা তখন প্রযোজ্য হবে, মানে ফার্স্ট কন্ডিশনটা কখন প্রযোজ্য হবে, আমরা যে দুইটা কন্ডিশনের কথা বললাম, তো প্রথম কন্ডিশনটা কখন প্রযোজ্য হবে, যখন T2-র পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তার দোলনকাল যা ছিল তার দৈর্ঘ্য পরিবর্তন করার কারণে অথবা তাকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কারণে তার দোলনকাল বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনটা হবে। ফার্স্ট কন্ডিশন কোনটা, যে দোলনকাল বৃদ্ধি পাওয়া অথবা সময় হারানো অথবা হচ্ছে তোমার ধীরে চলা, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তার মানে দোলক যদি ধীরে চলতে হয় তাহলে অবশ্যই স্বাভাবিক অবস্থায় দোলনকালের থেকে দোলনকাল বেশি হতে হবে, অথবা দোলনকাল যদি বৃদ্ধি পেতে হয় তাহলে অবশ্যই T2 বেশি হতে হবে, স্বাভাবিক অবস্থায় যা ছিল তার থেকে বেশি হতে হবে, অথবা হচ্ছে দোলনকাল তোমার হলো সময় যদি হারাতে চাই তাহলে অবশ্যই T2 বেশি হতে হবে, তাহলে আমরা এখানে বলতে পারি T2টা বড়। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে সময় আমরা ধরি যে এখানে T2 সময়ে সময় হারিয়েছে কতটুকু, T2 - T1, অতএব একক সময় হারিয়েছে কতটুকু, T2 - T1/T2। এখন মনে করো আমাকে বলেছে T সময়ে সে কতটুকু পরিমাণ সময় হারাবে, বা হচ্ছে কতটুকু সময় সে ধীরে চলবে, বা আমাকে বললো যে তার দোলনকাল বৃদ্ধির পরিমাণ কতটুকু হবে T সময়ে। তাহলে দেখো T2 সময়ে তার দোলনকাল বৃদ্ধি পেয়েছে এতটুকু, যদি আমাদেরকে যদি T সময়ে যদি দোলনকাল বৃদ্ধির পরিমাণ বের করতে বলে তাহলে ভাষাটা হবে এরকম, T2 সময়ে তার দোলনকাল বৃদ্ধি পেয়েছে T2 - T1, অতএব একক সময়ে বৃদ্ধি পেয়েছে কতটুকু, এতটুকু, অতএব এই T সময়ে বৃদ্ধি পেয়েছে কতটুকু, T2 - T1/T2 × T। এটাই আমাকে বের করতে বলছে T সময়ে কতটুকু পরিমাণ দোলনকাল বৃদ্ধি পাবে। আর যদি ভাষাটা যদি হয় এরকম যে এই T সময়ে সে কতটুকু সময় ধীরে চলবে, তাহলে তখন আমাদের ভাষা হবে এরকম, T2 সময়ে সে ধীরে চলে এইটুকু পরিমাণ, একক সময়ে ধীরে চলে এইটুকু পরিমাণ, অতএব T সময় ধীরে চলে কতটুকু, এইটুকু পরিমাণ। আচ্ছা দেখো তো এই ফর্মুলাটা আমরা যদি বলি T সময়ে হচ্ছে তোমার দোলনকাল বৃদ্ধির পরিমাণ অথবা ধীরে চলার পরিমাণকে যদি আমরা x দ্বারা প্রকাশ করি তাহলে কি আমরা লিখতে পারি না, অতএব x = T2 - T1/T2 × T। দেখো তো আগের ফর্মুলা অনুসারে হয়ে গেল না, আগের ফর্মুলাটাই হয়ে গেল। বা মনে করো আমাকে বের করতে বলেছে যে T সময়ে এর কী পরিমাণ ধীরে চলবে, তো আমরা কী পরিমাণ সময় হারাবে, তাহলে আমরা এখানে কী লিখব, T2 সময়ে সে সময় হারাবে T2 - T1, অর্থাৎ একক সময় হারাবে T2 - T1/T2, অর্থাৎ T সময়ে সে সময় হারাবে T2 - T1/T2 × T। আর আশা করি বিষয়টা বুঝছো যে ফর্মুলাটা আসলে কীভাবে। আমরা কিন্তু অঙ্ক করার সময় এরকম ঐকিক নিয়মের ভাষাটাই কিন্তু এখানে ব্যবহার করবো, সরাসরি এই ফর্মুলাটা লিখবো না, বাট এইভাবে যদি ঐকিক নিয়ম দিয়ে লেখো তাহলে মার্কস কাটবে না ইনশাল্লাহ। ঠিক অনুরূপভাবে যদি আমরা বলি এখন দ্বিতীয় কন্ডিশনটা, তো দ্বিতীয় কন্ডিশনটা মনে করো যে স্বাভাবিক অবস্থায় একটা সরলদোলকের দোলনকাল ছিল T1, তো তার দৈর্ঘ্যের পরিবর্তন করার কারণে অথবা অন্য কোনো একটা স্থানে নিয়ে যাওয়ার কারণে তার দোলনকাল হয়েছে T2। এখন দেখো 2 নম্বর কন্ডিশনটা কখন প্রযোজ্য হবে, যখন এই T2 থেকে T1টা বড় হবে তখন, কারণ আমরা জানি যে দোলনকাল যদি হ্রাস পেতে হয় অথবা যদি সময় লাভ করতে হয় অথবা যদি হচ্ছে দোলকটি যদি দ্রুত চলতে হয় তাহলে অবশ্যই T2-র ভ্যালুটা কম হতে হবে।
স্বাভাবিক অবস্থায় তার যা ছিল তার থেকে কম হতে হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝছো। তাহলে তখন আমরা ভাষাটা লিখবো এরকম, মনে করো আমাকে এখন বের করতে বললো যে টি সময়ে যে টি সময়ে মনে করে বললো যে স্বাভাবিক অবস্থায় কোনো একটা সরলদোলকে দোলনকাল ছিল T1, এরপরে তার দৈর্ঘ্যের পরিবর্তন করার কারণে অথবা হচ্ছে অন্য কোনো স্থানে নিয়ে যাওয়ার কারণে তার দোলনকাল কমে T2 হয়ে গেল, দোলনকাল কমে গিয়ে T2 হয়ে গেল। এখন আমাকে বললো টি সময়ে তার দোলনকাল কতটুকু পরিমাণ কমেছে সেটা মনে করে আমাকে বের করতে বললো। তাহলে আমরা কী লিখবো, যে T1 সময়ে তার দোলনকাল কমেছে T1 - T2, অতএব একক সময়ে তার দোলনকাল কমেছে T1 - T2 বাই T1, অতএব এই টি সময়ে তার দোলনকাল কমেছে কত, T1 - T2 বাই T1 ইন্টু টি। এটাই তো আমাকে বের করতে বলছে। এবার মনে করো আমাকে অথবা বললো যে টি সময়ে তার এই কন্ডিশন অনুসারে টি সময়ে তার হচ্ছে কতটুকু দোলকটি কতটুকু সময় লাভ করেছে, তখন আমরা কী লিখবো, T1 সময় লাভ করেছে T1 - T2, একক সময় লাভ করেছে T1 - T2 বাই T1, অতএব টি সময়ে সে সময় লাভ করেছে এই অংশটা। অথবা মনে করে এখন আমাকে বললো যে এই কন্ডিশনটা হলে টি সময়ে এসে কতটুকু সময় দ্রুত চলবে, তাহলে আমরা তখন ভাষাটা লিখবো এরকম, T1 সময়ে এসে দ্রুত চলে T1 - T2, একক সময়ে এসে দ্রুত চলে T1 - T2 বাই T1, অতএব টি সময়ে এসে দ্রুত চলে কতটুকু, এইটুকু। তো আমরা এই সময় হারানো হচ্ছে দোলনকাল কমে যাওয়া বা দ্রুত চলা বা সময় লাভ করাটাকে যদি x দ্বারা প্রকাশ করে তাহলে ফর্মুলা দিল T1 - T2 বাই T1 ইন্টু টি। দেখো তো আমাদের 2 নম্বর কন্ডিশনে ফর্মুলা হয়ে গেল না, 2 নম্বর কন্ডিশনে ফর্মুলা হয়ে গেল। এই যে আমরা 2 নম্বর কন্ডিশনের ফর্মুলাগুলো লিখেছিলাম, এই যে 2 নম্বর কন্ডিশনের ফর্মুলা, 1 নম্বর কন্ডিশনের ফর্মুলা, এই ফর্মুলাটা এইভাবে আসে। এখন এই বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা একটা বেশ কিছু অঙ্ক সলিউশন করি। তো আমরা এখন একটু অঙ্কের দিকে চলে যাব। একদম ফার্স্ট যে অঙ্কটা সেটা আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। দেখুন ফার্স্ট অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। তো প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি সরল দোলক প্রতি সেকেন্ডে একবার টিক শব্দ করে, তাকে জি ইকুয়াল টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এর স্থান হতে জি ইকুয়াল টু 976 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার স্থানে নিয়ে যাওয়া হলো। দোলকটি প্রতিদিন কত সেকেন্ড সময় লাভ করবে বা হারাবে, আমাদেরকে বের করতে বলছে। তার মানে আমাকে বের করতে বলেছেন যে হলো একটা সরল দোলককে একটা স্থান হতে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়েছে, এতে করে সেই সরল দোলকটি প্রতিদিন মানে 24 ঘন্টায়, প্রতিদিন মানে 24 ঘন্টা, কারণ আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টায় কত সেকেন্ড সময় লাভ করবে বা হারাবে, অর্থাৎ কতটুকু পরিমাণ সময় লাভ করবে নাকি হারাবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন আসো আমরা যে শর্ট ফর্মুলা জেনেছি সরাসরি এখানে শর্ট ফর্মুলা ইউজ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে 2 লাইনের মধ্যে, কিন্তু একদম সরাসরি শর্ট ফর্মুলাটা ইউজ করা যাবে না, এটা ঐকিক নিয়মের মতো করে ভাষা দিয়ে লিখতে হবে। কিন্তু আমরা শর্ট ফর্মুলা এর কথাটা মাথায় রেখে, ফর্মুলাটা মাথায় রেখেই তারপরে অঙ্কটা করব, তাহলে পরে ঐকিক নিয়ম পাতাতে তোমার জন্য সুবিধা হবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই এখানে আমরা যে 2টা কন্ডিশন দেখেছিলাম সেই 2টা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা এখানে পড়ছে একটু খেয়াল করে দেখি। একটি সরল দোলক প্রতি সেকেন্ডে একবার টিক শব্দ করে, তার মানে একবার টিকের শব্দ। তা আমরা কিন্তু দোলনকাল বের করা ফর্মুলাটা জানি যে 2 ইন্টু 1 টিকের সময়, এটা হলো আমাদের দোলনকাল বের করার ফর্মুলা। তাহলে 2 ইন্টু 1 টিকের সময় কত, 1 সেকেন্ড, তার মানে কতটুকু, 2 সেকেন্ড। ওকে, তার মানে T1কে আমরা ধরলাম সরল দোলক স্বাভাবিক অবস্থায় যেটা ছিল তার দোলনকাল। তাহলে একটি সরল দোলক প্রতি সেকেন্ডে একবার টিক শব্দ করে, তাহলে তার দোলনকাল কত ছিল, 2 সেকেন্ড। তাকে জি ইকুয়াল টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার স্থান হতে এত জি এর স্থানে নিয়ে যাওয়া হলো। তার মানে যখন সরল দোলকটা এই জি ইকুয়াল টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার স্থানে ছিল তখন তার দোলনকাল ছিল 2 সেকেন্ড, কিন্তু তাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কত, জি ইকুয়াল টু 976 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারের স্থানে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, জি এর ভ্যালু যখন 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল তখন তার দোলনকাল ছিল কত, 2 সেকেন্ড। এখন এই সরল দোলকটাকে নিয়ে যাওয়া হচ্ছে 976 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার স্থানে। একটা ব্যাপার একটু গভীরভাবে খেয়াল করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু গ্রাফ করি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝবা। যে এই অঙ্কটার ক্ষেত্রে যখন জি এর ভ্যালু ছিল 981, মানে সরল দোলকটা যখন এত জি এর ভ্যালুর কাছে ছিল তখন তার দোলনকাল ছিল 2 সেকেন্ড। এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে
976 জি এর স্থানে, তখনকার তার দোলনকাল ধরি টি2। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে আমরা দোলনকালের সাথে জি এর সম্পর্কটা কী জানি, ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ জি যত বাড়বে দোলনকাল তত কমবে, আর জি যত কমবে দোলনকাল তত বাড়বে। আচ্ছা, যখন জি = 981 ছিল তখন তার দোলনকাল ছিল 2 সেকেন্ড। এখন সরলদোলকটাকে যদি 976 জি এর ভ্যালু 976-এর কাছে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সরলদোলকের দোলনকাল আগের থেকে কমবে না বাড়বে? ডেফিনেটলি বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ জি এর সাথে দোলনকালের সম্পর্ক কি, ব্যস্ত অনুপাতিক। আগে দেখো জি এর ভ্যালু ছিল 981 যখন ছিল তখন তার টি এর ভ্যালু ছিল 2 সেকেন্ড, কিন্তু এখন জি এর ভ্যালুটা তুমি আগে থেকে কমাই দিছো, তো জি এর ভ্যালু যদি কমাই দাও তাহলে কি টি বেড়ে যাবে না? টি বেড়ে যাবে। তার মানে জি এর ভ্যালু ছিল যখন 981, তখন এই টি এর ভ্যালু ছিল 2 সেকেন্ড। এখন জি এর ভ্যালু যদি তুমি 981 থেকে কমিয়ে যদি 976 যদি নিয়ে আসো, তাহলে টি এর ভ্যালু বেড়ে যাবে, তার মানে টি2 এর ভ্যালুটা বেড়ে যাবে। আচ্ছা, দোলনকাল যদি আগে থেকে যদি বৃদ্ধি পায়, তাহলে কোন কন্ডিশনটা হয় বলো তো? কন্ডিশন হয় হচ্ছে আমাদের দোলনকাল বৃদ্ধি পাবে বা সময় হারাবে বা দোলকটি ধীরে চলবে। আমাদের এখানে কী বের করতে বলেছে? সময় লাভ করবে বা হারাবে। তাহলে আমরা এখন এই অঙ্কের কন্ডিশন থেকে কি দেখতে পাচ্ছি? সময় হারাবে। আরও একদম সহজ ভাষাতে তুমি বলতে পারো টি1 > টি2 হলে দোলনকাল বৃদ্ধি পাবে বা সময় হারাবে বা দোলক ধীরে চলবে। আর যদি উল্টা যদি হয় আমরা ভুল বললাম, টি1 < টি2 হলে পারে দোলনকাল বৃদ্ধি পাবে বা সময় হারাবে বা ধীরে চলবে। আর যদি টি1 > টি2 যদি হয়, তাহলে দোলনকাল হ্রাস পাবে, সময় লাভ করবে, দ্রুত চলবে। আশা করি বিষয়টা বুঝে গেছো যে আমাদের এখানে এই অঙ্কের যে কন্ডিশনটা, এই অঙ্কের কন্ডিশন অনুসারে সময় হারাবে, কারণ দোলনকাল যখন জি এর ভ্যালু ছিল 981, তখন তার দোলনকাল ছিল 2 সেকেন্ড। এখন জি এর ভ্যালু যদি কমায় দাও তাহলে দোলনকাল বেড়ে যাবে, অর্থাৎ টি2 এর ভ্যালুটা 2 সেকেন্ড থেকে বেশি হবে। তো 2 সেকেন্ড থেকে বেশি হওয়া মানে কি, এখানে টি2 বড়, আর টি2 যদি বড় হয় তাহলে কি দোলনকাল বেড়ে গেল, আর দোলনকাল বাড়া মানে আমরা জানি সময় হারাবে। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। তাহলে এখন আমাদের কন্ডিশন হবে হচ্ছে সময় হারানো কন্ডিশন। আচ্ছা, সময় হারানো কন্ডিশন অনুসারে আমরা যে শর্ট ফর্মুলাটা কী জানতাম বলো তো? যে x = টি2 - টি1 ইন্টু টি2 ইন্টু টি। এই টি সময়ে কি পরিমাণ সময় হারাচ্ছে বা কি পরিমাণ ধীরে চলছে বা কি পরিমাণ দোলনকাল বৃদ্ধি পাচ্ছে, সেটার পরিমাণ হলো x। তাহলে আর এই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মটা কি দেখেছিলাম বলো তো? যে টি2 সময় হারাবে বা দোলনকাল বৃদ্ধি পাবে বা ধীরে চলবে এই পরিমাণ। অতএব একক সময়ে টি2 - টি1/টি2, অতএব টি সময়ে টি2 - টি1/টি2 ইন্টু টি। এবার তাহলে আমরা এইভাবে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে ঐকিক নিয়মটা করব। ওকে, তাহলে এখন আসো যে আমরা এখানে একটু কী কী দেওয়া আছে সেটা লিখে ফেলি। জি1 দেওয়া আছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জি2 হলো 976 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা ধরি এই যখন 976 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তখন তার দোলনকাল টি2। তাহলে আমরা এখন ভাষাটা দেখব কীভাবে, যে এইভাবে টি2 সময়ে দোলকটি সময় হারাবে টি2 - টি1 সেকেন্ড। অতএব একক সময়ে দোলকটি সময় হারাবে টি2 - টি1/টি2 সেকেন্ড। অতএব টি সময়ে, আমরা এখানে টি সময় না বলে আমরা কি বলবো, যেহেতু প্রতিদিন বের করতে বলছে, যেহেতু আচ্ছা আমরা এখানে আবার টি1 না বলে আমরা সরাসরি এখানে 2 সেকেন্ড বলে দিতে পারি। অথবা তুমি একটা কাজ করো, এখানে 2 সেকেন্ড না বলে এখানে তুমি টি1 সমান যেহেতু 2 সেকেন্ড লিখছো, সো আর এখানে 2 সেকেন্ড লেখার দরকার নেই। তো আমরা এখানে এভাবে লিখতে পারি যে টি সময় দোলকটি সময় হারাবে টি2 - টি1/টি2 ইন্টু টি। অতএব এবার তুমি ফর্মুলাটা লিখো, কোনো সমস্যা নেই। টি2 - টি1/টি2 ইন্টু টি। তো এখানে সাইড নোটে দিয়ে দিও যে x = সময় হারানোর পরিমাণ
এই কথাটুকু সাইড নোটে অবশ্যই দিয়ে দেবো। এবার তুমি এখানে লিখতে থাকো T2 মাইনাস T1 বাই T2। ওকে, তাহলে এই জায়গা থেকে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস T1 বাই T2 ইন্টু টি। এক্সটা আমরা বের করবো। এবার আসলে আমরা মেইন ফর্মুলাতে চলে যাই। আচ্ছা, T1 বাই T2 এর সাথে জি এর সম্পর্কটা কী বলো তো? যেহেতু আমরা এখানে G1 আর G2 জানি, সম্পর্কটা কি? আমরা T1 ধরেছিলাম G1 এর স্থানে যখন 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর ভ্যালু, তখন আমরা ধরেছিলাম T1। আর T2 ধরেছিলাম যখন তার জি এর ভ্যালু 976, তখন আমরা ধরেছিলাম T2। তার মানে G1কে আমরা বলছি T1 সময়ে অভিকর্ষ ত্বরণকে আমরা বলছি G2, আর T2 সময়ে অভিকর্ষ ত্বরণকে বলছি G2। তাহলে এখন বলো তো T1 বাই T2 এর সাথে জি এর সম্পর্কটা কি? T1 বাই T2 এর সাথে জি এর সম্পর্কটা ছিল G2 বাই G1। এটা ছিল ডেফিনেটলি। তাহলে কি আমরা এখানে লিখতে পারি না যে √r G2 বাই G1 ইন্টু টি। এবার তুমি ভ্যালুটা লিখো। G2-র ভ্যালু হলো 976 আর G1-এর ভ্যালু হলো 981 ইন্টু টি। মানে কি? টি মানে হলো কত সময় তোমার সময় হারানো বা লাভ করা বের করতে বলছে প্রতিদিন। প্রতিদিন মানে কি? 24 ঘন্টা, অর্থাৎ 86,400। অবশ্যই এই জিনিসটা মনে রাখবা যে হলো একদিন সমান, আমরা জানি 1 ডে এর ক্ষেত্রে টি হবে একদিন সমান কত? 24 ঘন্টা। আবার আমরা জানি 24 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তো এটাকে গুণ করলে হয় 86,400 সেকেন্ড। এটা মুখস্থ রাখবা, 86,400 সেকেন্ড। তাহলে আমরা এখানে টি সমান কত বলবো? 86,400 সেকেন্ড। এটাকে জাস্ট ক্যালকুলেটর ইউজ করবো। ক্যালকুলেটর ইউজ করলে এখানে একটা ভ্যালু পেয়ে যাবে, সম্ভবত 220 সেকেন্ড হবে ক্যালকুলেটর ইউজ করলে। আশা করি বিষয়টা বুঝছো। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। এই শর্ট ফর্মুলা ইউজ করলে অঙ্কটা হয়ে যায়। বাট এই কথাটা একটু লিখবা, জাস্ট এটা লিখলে কিছু মার্কস কাটা যাবে, কিন্তু তুমি যদি এইভাবে যদি দেখো তাহলে মার্কস কাটবে না, কারণ এটা সরাসরি তুমি ঐকিক নিয়মে করছো। তো আমরা 2 নম্বর অঙ্কটা করবো এখানে। তবে 2 নম্বর অঙ্ক করার আগে আমরা আরেকটা অঙ্ক করে আসি এই রিলেটেড। দেখো আমরা 2 নম্বর অঙ্কটা পরে করব, বাট আগে 1 নম্বর অঙ্ক রিলেটেড এই অঙ্কটা করে নিই। 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাতে বলছে কোনো স্থানে জি এর মান 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, ওই স্থানে একটি সরল দোলক সঠিক সময় দেয়। দোলকটিকে অন্য এক স্থানে নেওয়া হলো যেখানে জি এর মান 32.02 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এতে দোলকটি প্রতিদিন কত সময় দ্রুত বা আস্তে চলবে? এবার দেখো আমাদের বের করতে বলছে কত সময় দ্রুত বা আস্তে চলবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে এবার আমরা একটু এই অঙ্কটার ক্ষেত্রেও কন্ডিশনটা দেখি। আচ্ছা, কন্ডিশন দেখার আগে আমরা কী কী দেওয়া আছে সেটাকে তুলে নিই। দেওয়া আছে হলো একটা স্থানে জি এর ভ্যালু, ধরি প্রথম স্থানে জি এর ভ্যালু 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো যখন জি এর ভ্যালু যখন 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার ছিল, তখনকার তার সরল দোলকের দোলনকাল ধরি T1। এবার আরেকটি স্থানের দোলন হচ্ছে জি এর ভ্যালু কত? G2 32.02 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ধরি এই G2 এর স্থানে দোলনকাল ছিল T2। ওকে, এখন আমাকে প্রতিদিন কত সময় দ্রুত বা আস্তে চলবে সেটা আমাদের বের করতে বলছে। ধরি প্রতিদিন দ্রুত বা আস্তে চলার সময় x করব। আচ্ছা, এটা দ্রুত চলবে না আস্তে চলবে, আমরা আগে দেখে নিই, তারপরে এটা লিখব। এবার আসলে আমরা একটু অঙ্কটা ব্যাখ্যাতে চলে যাই। এখন আমরা এই অঙ্কটার অ্যানালাইসিস চলে যাব। একটু খেয়াল করে দেখো যে G1 এর ভ্যালু ছিল 32, তখন ছিল T1। G2-র ভ্যালু হয়েছে 32.02, তখন হয়েছে T2। আমার মনে হয় এই অঙ্কটা খুব বেশি আমাকে বোঝানো দরকার হবে না। জি এর সাথে জি এর সম্পর্ক জানি আমরা ব্যস্তানুপাতিক। তো যখন 32 ছিল তখন টি এর ভ্যালু ছিল কত? T1 দোলনকাল। আর যখন জি এর ভ্যালু 32 থেকে বাড়িয়ে 32.02 করা হয়েছে, তার মানে কি হয়েছে এখানে দেখো তো, জি এর ভ্যালু আগে থেকে বেড়ে গেছে। G2 এর ভ্যালু যখন আমরা নিয়ে কাজ করছি তখন জি এর ভ্যালু আগে থেকে বেড়ে গেছে, আর জি বাড়লে টি কমবে। সো আমরা কি বলতে পারি না T1 থেকে T2 ছোটো? ডেফিনেটলি বলতে পারি, কারণ হলো যখন জি এর ভ্যালু ছিল এখানে 32, তখন টি ছিল T1। এবার জি এর ভ্যালু তুমি এখান থেকে বাড়াচ্ছ, 32.02 করছো, তখন এই টি এর ভ্যালু হবে কত? T2। যেহেতু 32 থাকার সময় টি এর ভ্যালু ছিল T1, আর 32.2 থাকার সময় টি এর ভ্যালু T2, আর 32 থাকার সময় T1 এর ভ্যালু যা ছিল 32.02 থাকার সময়
টি2 ভ্যালু তার থেকে কম হবে, কারণ অভিকর্ষ ত্বরণের মান বাড়াইছো তুমি, তাহলে অবশ্যই দোলনকাল কমবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে T1 থেকে T2 বড়। আর আমরা একটু আগে বললাম T1 থেকে যখন T2 যখন বড় হবে, T1 থেকে আমরা উল্টা বলছি, আর T2 থেকে T1টা বড়। আর আমরা একটু আগে বললাম T1 যখন T2 থেকে বড় হয় তখন কি হয়, হচ্ছে দোলনকাল কমে যায়, বা দোলকটি দ্রুত চলে বা সময় লাভ করে। আশা করি বিষয়টা বুঝছো। অথবা আমরা সহজ ভাষায় বলতে পারি দোলনকাল কমে গেলে দোলকটি হলো দ্রুত চলবে বা সময় লাভ করবে। তো আমরা দেখছি দোলনকাল কমে গেছে, আগে থেকে দোলনকাল কমে গেছে, তো এখানে দোলকটি দ্রুত চলবে বা সময় লাভ করবে। তো আমাদের এখানে প্রশ্ন বেরি করতে বলছে দ্রুত চলবে না আস্তে চলবে, তাহলে আমরা এখানে কী দেখলাম, কন্ডিশন অনুসারে দ্রুত চলবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, x = দ্রুত চলার সময়। ওকে, তো দ্রুত যখন চলে তখন আমরা একদম নিচে একদম শর্ট যে ফর্মুলাটা সেটা আগে লিখে নিই। x = দ্রুত চলার ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখেছিলাম T1 - T2 / T1 × T। তো এটা আমরা হচ্ছে ঐকিক নিয়ম করবো, এটা দেখে দেখে ঐকিক নিয়ম করবে, তাহলে দেখবা তোমার ঐকিক নিয়ম করতে একদম সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 সময়ে দোলকটি দ্রুত চলে T1 - T2, অতএব একক সময়ে T1 - T2। এখানে T1 সময় না বলতে T1 সেকেন্ডে বলবা, কারণ আমরা এখানে দোলনকালকে আমরা সেকেন্ডে প্রকাশ করছি, একক সেকেন্ডে। অতএব T সেকেন্ডে, এখানে ভুল লিখলাম T1, অতএব T সেকেন্ডে T1 - T2 / T1 × T। আচ্ছা, এটা লেখা শেষে এরপরে x = এটা লিখে দিব। বা আমরা এই জায়গা থেকে বলতে পারি, আচ্ছা এখানে মনে হয় একটা মিস্টেক হয়েছে, না ঠিকই আছে, কোনো মিস্টেক হয়নি। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, 1 - T2 / T1 × T। বা এই জায়গা থেকে আমরা লিখতে পারি 1 - T2 - T1। তো এখানে কি আছে, জি আছে, তো আমরা জির সাথে T2 - T1 এর সম্পর্ক কী পাই, T2 / T1। তো আমরা কিন্তু ফর্মুলা কিন্তু এখানে জি এর সাথে সম্পর্ক কেটে বলেছিলাম, যেহেতু টি এর সাথে জি হলো ব্যস্ত আনুপাতিক, তাই T2 যদি উপরে হয় তাহলে অবশ্যই G2 হবে নিচে, T1 যদি নিচে হয় তাহলে অবশ্যই G1 হবে উপরে, আশা করি। বা তুমি উল্টাও বলতে পারো T1 / T2 = G2 / G1। তাহলে T2 / T1 সমান কত হবে, G1 / G2, এইভাবে লিখতে পারো। যদি খুব বেশি যদি বিষয়টা নিয়ে যদি কনফিউশন থাকো তাহলে এইভাবে করতে পারো যে T1 / T2 = √R G2 / G1। তাহলে T2 / T1 সমান কত হবে, এটাকে যদি উল্টায় দাও তাহলে এটা উল্টায় যাবে, G1 / G2। আশা করি বিষয়টা বুঝছো। এনিওয়ে, তাহলে এখন আমরা এখানে কী করবো, যে সরাসরি হলো শুধু ভ্যালুটা লিখবো এখানে, √R G1 / G2 × T। এখন আমরা ভ্যালু লিখলেই হয়ে যাবে 1 - √R 32/32.02 × প্রতিদিন বলেছে। তাহলে প্রতিদিন বললে এইটি সমান কত, 86,400 সেকেন্ড। ক্যালকুলেটর ইউজ করলে এখানে পাবে হলো 27 সেকেন্ড বা 26.something সেকেন্ড। তো সেখানে 27 সেকেন্ডে ধরে নেয়, তো সেকেন্ডটাকে আর কি দশমিকে রাখা হয় না। এটা হলো যদি 0.5 যদি আগে হয় তাহলে সেটাকে আগের সংখ্যাটা লিখতে হয়, আর 0.5 বেশি হলে পরের সংখ্যাটা লিখতে হয়। বা হচ্ছে একদম 0.5 কাছাকাছি হলে 0.5ও রাখা যায়, 27.5 বা 27.5 রাখা যায়, তবে রাউন্ড ফিগার করে নেওয়াটা বেটার। এই হলো আমাদের অঙ্কটা। আশা করি বিষয়টা বুঝছো, যে খুবই সহজ অঙ্ক। যদি এই ঐকিক নিয়মের সিস্টেমে যদি করো খুবই সহজ অঙ্ক। আর যদি ঐকিক নিয়ম বাদে যদি এটা বাদে যদি অন্য যে কোনো নিয়মে করতে গেলে এই একটা অঙ্ক একদম পুরো পেজ লেগে যাবে। এনিওয়ে, তাহলে এখন আমরা একটু আবার আমাদের 2 নম্বর অঙ্কে ফিরে যাই। 2 নম্বর অঙ্কটাতে একটু খেয়াল করে দেখো, খুবই সিম্পল একটা অঙ্ক। একটি ত্রুটিযুক্ত সেকেন্ড দোলক প্রতিদিন 9 সেকেন্ড সময় হারায়, তার দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক সময় দিবে। এখন আমাদেরকে দৈর্ঘ্য পরিবর্তন করতে বলেছে। একটা ত্রুটিযুক্ত সেকেন্ড দোলক প্রতিদিন 9 সেকেন্ড সময় হারায়,
এখন তার দৈর্ঘ্য পরিবর্তন করতে হবে, পরিবর্তন করলে সে ঠিক সময় দেবে। তাহলে সে দৈর্ঘ্যটা কতটুকু পরিবর্তন করতে হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন এই অঙ্কটার জন্য একটু ডিটেলস একটু ব্যাখ্যা দরকার হবে, যদিও খুবই সিম্পল একটা অঙ্ক। মনে করো এটা একটা সরল দোলক, একটা সেকেন্ড দোলক। আচ্ছা, যদি সেকেন্ড দোলক হয়, ত্রুটি মুক্ত, ত্রুটি নাই, কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নাই, এই ধরনের একটা সেকেন্ড দোলক এখান থেকে এই জায়গায় আসতে কতটুকু সময় নেয়? 2 সেকেন্ড। এটা আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। অর্থাৎ সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল হয় 2 সেকেন্ড। এখন যদি এই সরল দোলকটা যদি ত্রুটিযুক্ত যদি হয়, তাহলে তার দোলনকাল 2 সেকেন্ড হবে না, 2 সেকেন্ড থেকে কম হবে অথবা বেশি হবে। আমরা বলছি এটা একটা সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক যদি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি না থাকে বা কোনো ধরনের ত্রুটি না থাকে, তাহলে তার দোলনকাল হবে 2 সেকেন্ড। কিন্তু যদি এই সেকেন্ড দোলকটাতে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এর দোলনকাল 2 সেকেন্ড থেকে কম হবে অথবা বেশি হবে। এখন আমাদের এই অঙ্কটাতে এরকম কথাই বলেছে যে একটি ত্রুটিযুক্ত সেকেন্ড দোলক প্রতিদিন 9 সেকেন্ড সময় হারায়। 9 সেকেন্ড সময় হারাচ্ছে, এর অর্থটা কী বোঝাচ্ছে? দেখো, 9 সেকেন্ড সময় হারাচ্ছে, এর মানে হলো সময় হারায় কখন? দোলনকাল যখন বৃদ্ধি পায়। কারণ আমরা কিন্তু সে ফার্স্ট কন্ডিশনে জেনেছি দোলনকাল বৃদ্ধি পেলে সময় হারাবে অথবা ধীরে চলবে। তাহলে এখন দেখো, দোলনকাল হারায় কখন? যখন দোলনকাল বেড়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে এই সেকেন্ড দোলকে ন্যাচারালি দোলনকাল হওয়া দরকার ছিল 2 সেকেন্ড, কিন্তু এই সেকেন্ড দোলকটা এখন ত্রুটিযুক্ত অবস্থায় আছে, তাহলে তার দোলনকাল 2 সেকেন্ড অবশ্য অপেক্ষা বেশি থাকবে। আচ্ছা, তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু কনফিউশন লেগে যায় T1 এবং T2 সিলেক্ট করতে যায়, তাছাড়া বাদবাকি সবে আগের মতো। এখন দেখো, আমাকে প্রথমে বলে দিয়েছে সেকেন্ড দোলকটা ত্রুটিযুক্ত, মানে ত্রুটি অবস্থায় ছিল। তাহলে সেকেন্ড দোলক যদি ত্রুটি অবস্থায় যদি থাকে, তাহলে এখন আমরা ধরি এই ত্রুটি অবস্থাতে সেকেন্ড দোলকের দোলনকাল ছিল T1 সময়। তাহলে ত্রুটিযুক্ত অবস্থায় এর দোলনকাল যদি T1 হয়, তাহলে কি আমরা বলতে পারবো যে T1 সমান 2 সেকেন্ড? না, বলতে পারবো না, কারণ আমরা T1কে ধরছি ত্রুটি অবস্থায় সেকেন্ড দোলকের দোলনকাল। আর ত্রুটি অবস্থায় সেকেন্ড দোলকের দোলনকাল তো 2 সেকেন্ড হবে না, 2 সেকেন্ড থেকে বেশি হবে অথবা কম হবে। কিন্তু আমরা এখানে দেখছি যে 9 সেকেন্ড সময় হারাচ্ছে, তার মানে সেকেন্ড দোলকের যে 2 সেকেন্ড সময়, তার থেকে T1টা বেশি হবে, কারণ যেহেতু সময় হারাচ্ছে। সময় হারালে অবশ্যই দোলনকাল বেশি হয়। আমার কথাটা ভালো করে বলছি, এখানে এই T1 T2তেই সব থেকে বড়ো ঝামেলা লাগে। এখানে মনে করে এটা একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলনকাল আমরা বললাম T = 2 সেকেন্ড। কখন T = 2 সেকেন্ড হবে? যখন এর কোনো ত্রুটি নাই, সম্পূর্ণ ত্রুটি মুক্ত, ত্রুটিযুক্ত না কিন্তু ত্রুটি মুক্ত, অর্থাৎ এর কোনো ত্রুটি নাই। এখন আমরা যদি বলি এই সেকেন্ড দোলকের ত্রুটি আছে, এই সেকেন্ড দোলকের ত্রুটি আছে, আমরা তার দোলনকালকে বলছি T1। সেকেন্ড দোলকটার ত্রুটি আছে, তার দোলনকালকে বলছি আমরা হলো T1। তাহলে ত্রুটি অবস্থায় তার দোলনকাল কত? T1। তাহলে অবশ্যই এই T1টা T থেকে এই 2 সেকেন্ড থেকে বেশি হবে অথবা কম হবে। কিন্তু আমরা যদি বলি যে এর দোলনকাল হারাচ্ছে, তার মানে অবশ্যই T1টা T থেকে বেশি হবে, অর্থাৎ 2 সেকেন্ড থেকে বেশি হবে। আশা করি বিষয়টা বুঝছো। তো আমাকে প্রশ্নে প্রথমে বলেছে যে এটা ত্রুটিযুক্ত অবস্থায় আছে। তাহলে এখন আমরা যেহেতু প্রশ্নে প্রথম কথায় বলা হয়েছে যে এটি ত্রুটিযুক্ত অবস্থায় আছে, তাহলে এই ত্রুটিযুক্ত অবস্থায় আমরা এই দোলনকালকে যদি T1 ধরি, ত্রুটিযুক্ত অবস্থায় দোলনকালকে যদি T1 ধরি, তাহলে T1 মোটেও 2 সেকেন্ড হবে না। এখন মনে করো, আমরা যেহেতু প্রশ্নে বলেছে ত্রুটিযুক্ত অবস্থায় আছে, এখন আমাকে প্রশ্নে বলেছে যে এর এই দোলনকালটাকে ত্রুটিমুক্ত করতে হবে। ত্রুটিমুক্ত করতে হলে কত, এর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? ইনডিরেক্টলি বলেছে ত্রুটিমুক্ত করতে হবে, কারণ ত্রুটিমুক্ত করলেই, ত্রুটিযুক্ত নয় কিন্তু মুক্ত, ত্রুটিমুক্ত করলেই কিন্তু এটি সঠিক সময় দেবে। সঠিক সময় দেওয়ার অর্থ কি? একে ত্রুটি মুক্ত করতে হবে। আর সঠিক সময় দেওয়া মানে কি? এর দোলনকাল 2 সেকেন্ডে নিয়ে যেতে হবে। যে এখন ত্রুটিযুক্ত অবস্থায় থাকার কারণে এর দোলনকাল আছে T1, 2 সেকেন্ড নয়, মানে 2 সেকেন্ড থেকে বেশি, যেহেতু সময় হারাচ্ছে। এখন তোমাকে এর দৈর্ঘ্যের কিছুটা পরিবর্তন করতে হবে, দৈর্ঘ্যের পরিবর্তন করে একে ত্রুটিমুক্ত করতে হবে, ত্রুটিমুক্ত করে এর দোলনকাল 2 সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে এটি ত্রুটিমুক্ত হয়ে যাবে, তাহলে তখন সে সঠিক সময় দেবে। আচ্ছা, কথাটা হলো এটাই। তাহলে আমরা ধরছি যে ত্রুটিযুক্ত অবস্থায় এর দোলনকাল T1 সেকেন্ড। এখন দৈর্ঘ্যে পরিবর্তন করে ফেলেছো,
দৈর্ঘ্য পরিবর্তন করে একে ত্রুটি মুক্ত করে ফেলেছো, তখনকার দোলনকাল ধরি টি টু। আর তখনকার দোলনকাল কত হবে? 2 সেকেন্ড। যেহেতু ত্রুটি আর নাই, এখন দৈর্ঘ্য পরিবর্তন করে ফেলেছো, যেহেতু তার ত্রুটি নাই, তাহলে তার দোলনকাল কত হবে? 2 সেকেন্ড। আর সেকেন্ড দোলকের ত্রুটি না থাকলে তখন তার দোলনকাল 2 সেকেন্ড হয়। ওকে, এখন ধরি ত্রুটিযুক্ত অবস্থায় সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ছিল L1। এখন মানে যখন ত্রুটি ছিল তখন তার কার্যকরী দৈর্ঘ্য ছিল L1। এখন ত্রুটি মুক্ত করার পর, ত্রুটি না থাকার অবস্থায় নেওয়ার পর আমরা এর দোলনকাল পেলাম হচ্ছে L2 মনে করো। এর দোলনকাল মনে করো আমরা পেলাম হলো L2, ত্রুটি মুক্ত অবস্থায়, অর্থাৎ যখন ত্রুটি নাই। তাহলে এখন আসো আমরা দেখব তাহলে, অর্থাৎ আমরা একদম ডিটেলসই বলি। যখন ত্রুটিযুক্ত ছিল তখন এর কার্যকরী দৈর্ঘ্য ছিল মনে করে L। এখন একে ত্রুটি মুক্ত করতে হবে, কার্যকরী দৈর্ঘ্য ছিল মনে করে L1। এখন একে ত্রুটি মুক্ত করতে হবে, ত্রুটি রাখা যাবে না। তার জন্য মনে করো যখন ত্রুটি ছিল না আমরা এর দৈর্ঘ্য পরিবর্তন করেছি, দৈর্ঘ্য পরিবর্তন করে এখন আর ত্রুটি রাখিনি। তাহলে এই অবস্থায় এর হলো কার্যকরী দৈর্ঘ্য মনে করি L2। আচ্ছা, L1 বড় হবে না L2 বড় হবে? এখানকার একটা কন্ডিশনের ব্যাপারে আমরা একটু বলি। যখন ত্রুটি ছিল তখনকার দোলনকাল ছিল T1, আর যখন ত্রুটি নাই, দৈর্ঘ্য পরিবর্তন করে যখন দেখছো ত্রুটি নাই, তখনকার দোলনকাল কত? T2 = 2 সেকেন্ড। এখন বলো, প্রথমে কি ত্রুটি অবস্থায় ছিল, তখনকার কার্যকরী দৈর্ঘ্য ছিল কত? L1। এখন তুমি ত্রুটি মুক্ত করছো, বা যখন ত্রুটি ছিল তখনকার দোলনকাল T2 থেকে বেশি ছিল, অবশ্যই T2 থেকে বেশি থাকতে হবে, কারণ আমাদের বলা হয়েছে ত্রুটিযুক্ত অবস্থায় এটি সময় হারাচ্ছে। ত্রুটিযুক্ত অবস্থায় সময় হারাচ্ছে, এর অর্থ কি? যে এর স্বাভাবিক অবস্থায় যে দোলনকাল তার থেকে দোলনকাল এখন বেশি আসছে। সময় হারানো মানে কি? দোলনকাল আগে থেকে বেশি থাকা। আশা করি বিষয়টা বুঝছো। যেহেতু ত্রুটিযুক্ত অবস্থায় T1 ত্রুটি মুক্ত অবস্থায় T2 থেকে বড়, T2 হলো 2 সেকেন্ড আর T1টা 2 সেকেন্ড থেকে বড়, আর 2 সেকেন্ড থেকে বড় বলে সময় সে হারাচ্ছে 9 সেকেন্ড। তাহলে এখন দেখো যে T1 থেকে তুমি যখন T2তে নিয়ে যাবো দোলনকাল, তখনই তো দোলনকাল সঠিক সময় দেবে। T2 কত? 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে বেশি থেকে এখন তুমি দোলনকালকে 2 সেকেন্ডে নিয়ে যাচ্ছ সঠিক সময় দেওয়ার জন্য, কারণ সেকেন্ড হলো এর দোলনকাল 2 সেকেন্ড। তার মানে T1 2 সেকেন্ড থেকে এখন বড় আছে, এখন তুমি T2কে মানে দোলনকাল 2 সেকেন্ড থেকে বড় আছে, এখন এই দোলনকালকে তুমি 2 সেকেন্ডে নিয়ে যাচ্ছ। তাহলে কী করতে হবে বলো তো? তোমাকে দোলনকাল কমাতে হবে। আচ্ছা, দোলনকাল যদি কমাতে হয় তাহলে দৈর্ঘ্য আগে যা ছিল পরে দৈর্ঘ্য কমাতে হবে না বাড়াতে হবে? ডেফিনেটলি কমাতে হবে, কারণ আমরা জানি দৈর্ঘ্যের সাথে সরল দোলকের সম্পর্ক হলো সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়বে, দৈর্ঘ্য কমলে দোলনকাল কমবে। তার মানে আমরা বলতে পারি দৈর্ঘ্য আমাদের কমাতে হবে। কী পরিমাণ কমাতে হবে সেটা আমাদের বের করতে বলছে। দৈর্ঘ্য আমাদের এখন এখানে কমাতে হবে। কেন? কারণ যখন ত্রুটি ছিল তখনকার দৈর্ঘ্য ছিল L1। এখন ত্রুটি অবস্থায় এর দোলনকাল ছিল 2 সেকেন্ড থেকে বেশি। কেন 2 সেকেন্ড থেকে বেশি বলছে? আশা করি বুঝছো, যেহেতু সময় হারাচ্ছে। আর যখন ত্রুটি নাই, ত্রুটি যখন মুক্ত করে ফেলেছো, তখনকার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। দোলনকাল আগে থেকে কমিয়ে ফেলেছো, তো দোলনকাল আগে যা ছিল তার থেকে যদি কমাতে হয় তাহলে কি দৈর্ঘ্য কমাতে হবে? কারণ দৈর্ঘ্য কমলেই দোলনকাল কমবে। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। এখন তাহলে আমরা বলবো যে হলো দৈর্ঘ্যের পরিমাণও কমাতে হবে। ত্রুটি মুক্ত করতে হলে আমাদের দৈর্ঘ্যের পরিমাণ কমাতে হবে। তার মানে L1 বেশি ছিল, L2 বড় ছিল। ধরি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন L1 মাইনাস L2, কারণ L1 বড়, আগে দৈর্ঘ্য বেশি ছিল, এখন দৈর্ঘ্য কমানো হয়েছে। এই দৈর্ঘ্য কতটুকু কমানো হয়েছে সেটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলছে। ওকে, তাহলে এখন আমরা আমাদের অঙ্কের দিকে চলে যাই। তাহলে T1 ছিল বড়, T2 ছোট। তো আমরা কিন্তু সময়, তার মানে আমরা এখানে কী বলছি? সময় হারাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, না হলে সূত্রটা ইউজ করতে গিয়ে ভুল করে ফেলবো। এই যে আমরা যে শর্ট ফর্মুলাগুলো দেখেছিলাম, x = T2 - T1 / T2 × T, আবার আরেকটা ফর্মুলাতে লিখেছিলাম x = T1 - T2 / T1 × T। দুইটা ফর্মুলা লিখেছিলাম, আমি দেখাই, দেখলে বুঝবা যে আমরা দেখো মোট দুইটা ফর্মুলা ইউজ করেছিলাম। তো সেই দুইটা ফর্মুলার ক্ষেত্রে এই একটা ফর্মুলা ইউজ করেছিলাম T2 - T1 / T2 আর T1 - T2 / T1। তো ফর্মুলাটাকে যদি এই T2 T1 দিয়ে যদি মনে রাখো তাহলে অঙ্কগুলো ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। কারণ হলো অঙ্কের কন্ডিশন অনুসারে কোনোটাতে T1 T2 চেঞ্জ হয়ে যেতে পারে।
এই জন্য ফর্মুলাটাতে এইভাবে মনে না রেখে অল টাইম তুমি এইভাবে মনে রাখতে পারো যে একটা ফর্মুলা অনুসারে তুমি মনে রাখতে পারো। সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আমি এখানে একটা সিস্টেম লিখছি। এই সিস্টেমটা এই একটা সূত্রের মাধ্যমে আমাদের এখানে যে দুইটা কন্ডিশন ছিল এই দুইটা কন্ডিশনই হয়ে যাবে। অর্থাৎ আমরা আর এখন আর দুইটা ফর্মুলা মনে রাখবো না, কারণ এই দুটো ফর্মুলা অনুসারে অঙ্কগুলো করতে গেলে এই T2 আর T1 এর ক্ষেত্রে গুলাই ফেল দিতে পারো। একই হবে ফর্মুলা, আমি এখানে যা লিখলাম ফর্মুলা একই হবে, কিন্তু একটু সহজ হয়ে যাবে তোমাদের জন্য। দেখো আমরা এখানে ফর্মুলাটা লিখছি x = বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। সময় লাভ করা বা সময় হারানো বা দ্রুত চলা বা ধীরে চলা, দোলনকাল বৃদ্ধি পাওয়া অথবা দোলনকাল হ্রাস করা, এই প্রতিটা কন্ডিশনের ক্ষেত্রে এই টাইপের যে কোনো অঙ্কের ক্ষেত্রে জাস্ট এই একটা ফর্মুলা ইউজ করবা। T1 T2 না বলে যে এক্সটা হলো সময় লাভ করা বা সময় হারানো বা ধীরে চলা বা দ্রুত চলা বা দোলনকাল বৃদ্ধি পাওয়া বা দোলনকাল হ্রাস পাওয়ার পরিমাণটা ইকুয়াল টু বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। টিটা হলো যে নির্দিষ্ট সময়ে আমাদের ওই দোলনকাল বৃদ্ধি পাওয়া বা সময় লাভ করা বা সময় হারানো বা ধীরে চলা বা দ্রুত চলাটা বের করতে বলছে সেটা। এবার ঐকিক নিয়মটা যেখানে করবে, দেখো আমি একটা বক্স দিয়ে রেখেছি। এই বক্সের কাছে হবে অল টাইম বড় দোলনকাল যেটা, সেটা বড় দোলনকাল যেটা। এখন তুমি বড় দোলনকালকে T1 দ্বারা প্রকাশ করো আর T2 দ্বারা প্রকাশ করো, সেটা তোমার ব্যাপার। অল টাইম বড় দোলনকালটা এখানে লিখবা। বড় দোলনকালের যে সময়টা, যদি আমরা T1কে যদি বড় দোলনকাল বলি তাহলে আমরা বলবো T1 সেকেন্ডের দোলকটি। আর যদি হচ্ছে T2কে যদি বড় দোলনকাল বলি তাহলে T2 সেকেন্ডের দোলকটি। এবার এই জায়গায় যেটা হবে, এই বক্সের কাছে যে প্রশ্নে যেটা চাইবে, প্রশ্নে যদি চাই সময় লাভ করার পরিমাণটা, তাহলে আমরা এখানে লিখব যে এত সেকেন্ডে দোলকটি সময় লাভ করে বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল। আর যদি আমরা যদি প্রশ্নে যদি চাই যে হলো সময় হারাবে কতটুকু, তাহলে আমরা বলবো যে হলো এত সেকেন্ডে দোলকটি সময় হারায় বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল সেকেন্ড। আর যদি আমাদেরকে যদি বলো হচ্ছে সময় কত সময় ধীরে চলবে, তাহলে আমরা এই বক্সের কাছে জাস্ট ধীরে চলার সময়টা ধীরে চলার কথাটা লিখে দেবো যে এত সেকেন্ডে দোলকটি ধীরে চলে বড় দোলনকাল মানে ছোটো দোলন। আর আমাদের যদি বলে যে কত সময় দ্রুত চলবে, তাহলে বক্সের কাছে শুধু দ্রুত চলার সময়টা আমরা লিখে দেবো। আশা করি বিষয়টা বুঝছো। এইভাবে আমরা ঐকিক নিয়মটা করব, তাহলে দেখবো অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে তোমার কাছে। তাহলে এই অনুসারে এবার তাহলে আমরা দেখো এটা অনুসারে আমরা আগের যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্ক কিন্তু হয়ে যাবে এটা অনুসারে। আচ্ছা, এই অনুসারে এবার যদি আমরা এখানে যদি আমরা ঐকিক নিয়মটা যদি করি তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করে দেখো। আমরা এখন এই অনুসারে ঐকিক নিয়মটা করব। এখানে এই যে যেটা লিখছিলাম এই অনুসারে আমরা ঐকিক নিয়মটা করি। একটু ত্রুটিযুক্ত আমরা যেটা দেখো অঙ্কটার ক্ষেত্রে লিখেছিলাম T1 আমরা ধরেছিলাম কোনটা বলো তো, বড় দোলনকাল, কারণ ত্রুটিযুক্ত অবস্থায় তার দোলনকাল ছিল T1। আর ত্রুটিযুক্ত অবস্থায় তার দোলনকাল যখন ত্রুটি ছিল না তার থেকে বেশি, কারণ এখানে সময় হারাচ্ছে। সময় হারালে কী হবে, দোলনকাল বেশি থাকবে। একটা সরল দোলকের দোলনকাল, এই একটা সেকেন্ড দোলকের দোলনকাল স্বাভাবিক অবস্থায় থাকে 2 সেকেন্ড, কিন্তু তার হচ্ছে যখন তার ত্রুটি আসে তখন হয় তার দোলনকাল 2 সেকেন্ড অপেক্ষা কম থাকবে না বেশি থাকবে। কিন্তু যেহেতু প্রশ্ন বলেছে সময় হারাচ্ছে, সময় হারালে কি থাকবে, স্বাভাবিক অবস্থায় যে দোলনকাল থাকে তার থেকে বেশি হয় দোলনকাল। সো এখন ত্রুটিযুক্ত অবস্থায় তার দোলনকাল বেশি, আর আমরা ধরছি ত্রুটিযুক্ত অবস্থায় দোলনকাল T1। আর যখন ত্রুটিকে যখন মুক্ত করে ফেলেছে তখনকার দোলনকাল ধরছি আমরা 2 সেকেন্ড। আর ত্রুটিযুক্ত অবস্থায় হচ্ছে দৈর্ঘ্য L1, ত্রুটিমুক্ত অবস্থায় দৈর্ঘ্য হলো L2। ওকে, তাহলে এখন আমরা দেখো এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম, যে বক্সে লিখেছিলাম, বক্সে আমরা কি বলেছিলাম যে বড় যে হলো সময়টা সেটা। তো বড় সময় আমরা এই অঙ্কের ক্ষেত্রে কোনটা দ্বারা প্রকাশ করেছি, T1 দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা বক্সের কাছে কি দিতে হবে, শুধু T1 সেকেন্ডের দোলকটি। আর আমার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে কি দেওয়া আছে বলো তো, প্রশ্নে দেওয়া আছে হলো কী পরিমাণ সময় হারাচ্ছে তার পরিমাণটা। তাহলে আমরা এখানে হারানোর কথাটা লিখব যে T1 সেকেন্ডের দোলকটি সময় হারায় বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল। বড় দোলনকালকে যেহেতু আমরা T1 দ্বারা প্রকাশ করছি এই অঙ্কটার ক্ষেত্রে, আর ছোটো দোলনকালকে T2 দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা এখানে ছোটো দোলনকালের কাছে লিখব T2। তাহলে আমাদের এই অঙ্কটার জন্য ঐকিক নিয়মটা হবে T1 সেকেন্ডের দোলকটি সময় হারায় T1 মাইনাস T2। একক সময় হারায় T1 মাইনাস T2 বাই T1, অর্থাৎ T সময় হারায় T1 মাইনাস T2 বাই T1 ইন্টু T। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে
t1 সময় t1 সেকেন্ডে দোলকটি সময় হারায় t1 মাইনাস t2। অতএব 1 সেকেন্ডে দোলকটি সময় হারায় t1 মাইনাস t2 বাই t1। অতএব t সময়ে দোলকটি সময় হারায় t1 মাইনাস t2 বাই t1 ইন্টু t। তো সময় হারানোটাকে আমরা x দ্বারা প্রকাশ করছি t1 মাইনাস t2 বাই t1 ইন্টু t। তো কতটুকু পরিমাণ সময় হারাচ্ছে? প্রশ্ন দেওয়া আছে 9 সেকেন্ড। তো t1টা আমরা জানি না, আর t2টা আমরা বলছি কত? 2 সেকেন্ড। t1টা আমরা জানি না, কিন্তু আমরা t2টাকে বলছি 2 সেকেন্ড। যদি আমাদের এই অঙ্কটাতে 2 সেকেন্ড লেখা লাগবে না, এটাকে আমরা এইভাবে লিখি। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ধরো 1 মাইনাস t2 বাই t1। আচ্ছা, 9 সেকেন্ড সময় হারায়। প্রশ্নে কী বলেছে? প্রতিদিন 9 সেকেন্ড, তার মানে কতটুকু সময়? 24 ঘন্টা। 24 ঘন্টার সমান 86,400 সেকেন্ড। ওকে, বা 9 ইন্টু 1 মাইনাস t2 বাই t1। আচ্ছা, যেহেতু আমাদের এখানে একটা দৈর্ঘ্যের একটা ব্যাপার আছে, তাহলে এর সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কী? দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে, আমরা জানতাম t1 বাই t2 ইকুয়াল টু রুট অফ আর l1 বাই l2। তাহলে t2 বাই t1 সমান কত হবে? রুট অফ আর l2 বাই l1। আশা করি বিষয়টা বুঝছো, যে রুট অফ আর l2 বাই l1 ইন্টু 86,400 সেকেন্ড। তাহলে এখন আমরা কি করব এখানে? তো তুমি ক্যালকুলেটর সলভ ফাংশন ইউজ করো। এই পুরো অংশটাকে ক্যালকুলেটর এক্স ধরো। তো পুরো অংশটাকে এক্স ধরে, আমি এটা আর কি ক্যালকুলেশনের সহজ স্বার্থের জন্য বলছি, পুরো অংশটাকে এক্স ধরো ক্যালকুলেটরে। আমি ক্যালকুলেটর ইউজ করে দেখাই যে এখানে এই পুরো অংশটাকে যদি এক্স ধরো, আমরা সলভ ফাংশন ব্যবহার করব। 9 ইকুয়াল 1 মাইনাস এক্স ইন্টু এই রুট অফ আর l2 মাইনাস l1, রুট অফ আর l2 বাই l1কে আমরা এক্স ধরছি, ইন্টু 86,400 সেকেন্ড। দেখো এই সেম ফর্মেটটা লিখছি, শুধু এই পুরো অংশটাকে এক্স ধরছি। ওই এক্সের ভ্যালুটা আমরা বের করবো। শিফট সলভ ইকুয়াল দিলে আমরা এখানে এক্সের ভ্যালুটা পাচ্ছি 0.998। তাহলে আমরা এই এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এক্স সমান আমরা কোনটা ধরেছি? এই পুরো অংশটা। আমাদের ক্যালকুলেটারে কিন্তু দেখাচ্ছে এটা হলো এক্সের ভ্যালু। তো এক্স সমান আমরা কোনটা ধরেছি? পুরোটা। রুট অফ আর l2 বাই l1 ইকুয়াল টু কত পেলাম? 0.998, এই পরিমাণ পেলাম। ওকে, তাহলে দেখো আমরা এই জায়গা থেকে লিখতে পারি, এই রুট আছে, তাহলে রুট আসলে এদিকে সে বর্গ হয়ে যায়, তাহলে আমরা একবারে বর্গ করে দিই। তো ক্যালকুলেটারে অ্যান্সারকে যদি আমরা বর্গ করি তাহলে পাই হচ্ছে 0.997। তার মানে l2 বাই l1 সমান 0.997। তো না, 8 পরের ঘরটাকে আমরা নিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এই জায়গা থেকে কি আমরা বলতে পারি না l2 সমান হবে 0.998 ইন্টু l1। তাহলে l2 এর ভ্যালু হবে হচ্ছে l1 এর এতটুকু। আচ্ছা, এখন আমাকে বলো তো এখানে l2 বড় না l1 বড়? ডেফিনেটলি l2 বড়, কারণ দেখো l1 এর সাথে 1 থেকে কম গুণ হচ্ছে। তাহলে কিছুই না, এখন এই এক্স এর ভ্যালুটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, কী করবো আমরা এখানে? খুব সহজে আমরা এখান থেকে হলো কী করবো, এই l1 মাইনাস l2 এর কাছে এই ভ্যালুটা লিখে দেবো। অর্থাৎ এক্স ইকুয়াল টু l1 মাইনাস l2, বা l1 তো থেকেই গেল, আর l2 সমান আমরা কত পেয়েছি? 0.998 l1। এই দুটো বিয়ে করলে যা হবে সেটা হলো এই অঙ্কটার অ্যান্সার। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। অঙ্কটা খুব বেশি জটিল না, খুব সহজ একটা অঙ্ক, যদি বুঝতে পারো আর কি। আর না বুঝলে অঙ্কটা খুব জটিল মনে হবে। ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় নির্দেশ করে, কিন্তু দোলকটি কোনো একটি খনির তলদেশে দৈনিক 21.6 সেকেন্ড ধীরে চলে। খনির গভীরতা নির্ণয় করো। অঙ্কটাতে যেটা চাচ্ছে সেটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটা সেকেন্ড দোলক আছে মনে করো, এই সেকেন্ড দোলকটা ভূপৃষ্ঠের উপরে আছে মনে করো। তো ভূপৃষ্ঠে এটা সঠিক সময় নির্দেশ করে। তো সেকেন্ড দোলক যদি ভূপৃষ্ঠে যদি সঠিক সময় নির্দেশ করে, তাহলে আমরা জানি সেকেন্ড দোলকের সঠিক সময় যখন নির্দেশ করবে তখন তার সময় কত? t = 2 সেকেন্ড।
এখন দেখো, এবার এই সেকেন্ড দোলকটাকে তুমি ভূপৃষ্ঠ থেকে একটা খনির গভীরতায় নিয়ে গেলা। ধরি আমরা এইচ গভীরতায় বা ডি গভীরতায় এখানে নিয়ে আসছে। এখন সেকেন্ড দোলকটা অবস্থান করছে এখানে। এই অবস্থাতে প্রশ্নে বলেছে যে যখন এই সেকেন্ড দোলকটাকে খনির ভেতরে একটা ডি গভীরতায় যখন নিয়ে যাওয়া হয়, তখন সেটি প্রতিদিন 21.6 সেকেন্ড ধীরে চলে। তো 6 সেকেন্ড যদি ধীরে চলা মানে কি দোলনকাল বেড়ে গেছে। তাহলে ওপরে তার দোলনকাল ছিল 2 সেকেন্ড, এখন নিচে তার দোলনকাল কি 2 সেকেন্ড অপেক্ষা বেশি হবে, কারণ আমরা জানি ধীরে চললে দোলনকাল বেড়ে যায়। তাহলে আমরা ধরি সেকেন্ড দোলকটা যখন নিচে ছিল তখনকার সেকেন্ড দোলক যখন ভূপৃষ্ঠে ছিল তখনকার দোলনকাল T1 ধরি সমান কত 2 সেকেন্ড। আর যখন তাকে একদম ডি গভীরতায় নিচে নিয়ে যাওয়া হয়েছে তখনকার দোলনকাল ধরি হচ্ছে T2। তাহলে এখানে কি T2 বড়, আর T2 বড় হোক বা T1 বড় হোক সেদিকে আমরা খেয়াল রাখবো না। সেদিকে খেয়াল না রেখে আমরা একদম একটা সহজ ফর্মুলা ব্যবহার করবো, সেটা কি x = ধীরে চলুক অথবা দ্রুত চলুক, তারপরে লাভ করুক অথবা লস করুক বা হারাক, যেটাই হোক না কেন সেম ফর্মুলা। x = বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। এই ফর্মুলা অনুসারে আমরা করে ফেলবো। তাহলে তাই যদি হয় তাহলে এখন আমরা কী করব, আমরা ধরে নিচ্ছি যে যখন সে ভূপৃষ্ঠে ছিল তার দোলনকাল ছিল T1 = কত 2 সেকেন্ড। এবার তাকে যখন ডি গভীরতায় নিচে নিয়ে যাওয়া হয়েছে তখনকার দোলনকাল হচ্ছে ধরি T2। ধরি হচ্ছে দোলনকাল খনির তলদেশে ডি গভীরতায় দোলকটিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখো কতটুকু সময় ধীরে চলছে সেটা দেওয়া আছে 21.6 সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে r = 4000 মাইল। ওকে, তাহলে আমরা ঐকিক নিয়ম করার আগে আচ্ছা এই টাইপের অঙ্কগুলো আমি এখন পর্যন্ত যে অঙ্কগুলো করালাম প্লাস সামনে যেগুলো করবো সব মানে এই টাইপের অঙ্কগুলো সবার আগে তুমি যে শর্ট যে সূত্রটা আছে একদম নিচে সেই শর্ট সূত্রটা একটু লিখে নিবা, তাহলে একটু জায়গা ফাঁকা রাখবে, তাহলে দেখবে এই ফর্মুলা পাতানোর পর দেখবে ঐকিক নিয়ম করতে সুবিধা হবে। x = আমরা এখানে যে শর্ট ফর্মুলা বলেছিলাম লাভ করুক বা লস করুক, ধীরে চলুক বা দ্রুত চলুক, বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। আচ্ছা এবার বলে এখানে দোলনকাল কোনটা বড়, ভূপৃষ্ঠে তার দোলনকাল ছিল 2 সেকেন্ড, এখন তাকে ডি গভীরতা নিচে নিয়ে যাওয়া হয়েছে। ডি গভীরতা নিচে নিয়ে যাওয়ার কারণে তার দোলনকাল হচ্ছে T2, আর ডি গভীরতার সে দোলকটি ধীরে চলছে 21.6 সেকেন্ড, তার মানে কি T1 থেকে T2 বড়। তাহলে আমরা একটু আগে বললাম বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। এবার তুমি এটা অনুসারে ঐকিক নিয়ম করো। তো এটা দেখে তুমি ঐকিক নিয়ম বুঝতেই পারছো যে হবে T2 সেকেন্ডে দোলকটি ধীরে চলে, T2 - T1 সেকেন্ড, বা 1 সেকেন্ডে দোলকটি ধীরে চলে T2 - T1 বাই T2 সেকেন্ড। অতএব টি সময়ে দোলকটি ধীরে চলে T2 - T1 বাই T2 ইন্টু টি। এইটুকু লিখে এবার তুমি এখানে সূত্রের পাতে অঙ্কটা করো। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি 1 - T1 বাই T2 ইন্টু টি x = আচ্ছা T1 এর সাথে T2, তো আমাদের কিন্তু এখানে একটা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, তো আমাদের মেনলি বের করতে হবে ডি এর ভ্যালুটা। তো ডি এর ভ্যালু যদি বের করতে হয় তো গভীরতার সাথে কিন্তু আমাদের দোলনকালে কোনো সম্পর্ক নয়, কিন্তু গভীরতার সাথে কিন্তু আমরা জানি যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার আমরা জেনেছি যে গভীরতার সাথে কিন্তু একটা অভিকর্ষ ত্বরণের একটা সম্পর্ক রয়েছে। তো গভীরতার সাথে যদি অভিকর্ষ ত্বরণের যদি সম্পর্ক থাকে তাহলে দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে G1/G2, G1 যদি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হয় আর G2 যদি একটা ডি গভীরতায় বা এইচ গভীরতায়, আমরা ডি না বলে এটাকে এইচ বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে G1 বলছে আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আর G2 বলছি একটা এইচ গভীরতায়, পৃথিবী হতে একটা এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের ভ্যালু। তো তার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম যে ফর্মুলাটা ছিল এরকম G2/G1, যে G1 যদি হয় পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আর G2 যদি হয় পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতা নিচে, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতা নিচে কোনো একটা অংশের অভিকর্ষ ত্বরণ। G1 হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আর G2 হলো
পৃথিবী পৃষ্ঠতে এইচ গভীরতা নিচে কোনো একটা অভিকর্ষ ত্বরণ, তার ক্ষেত্রে আমরা ফর্মুলা পেয়েছিলাম আর মাইনাস এইচ বাই আর। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ আর এইচ হলো যেই গভীরতা নিচে নামা হচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে T1 বাই T2 এর সাথে কিন্তু আমরা এই জি এর একটা সম্পর্ক করতে পারি। জি এর সম্পর্কটা হলো যে T1 বাই T2 সমান রুট অফ আর G2 বাই G1 ইন্টু টি এক্স ইকুয়াল টু, বা এক্স ইকুয়াল টু 1 মাইনাস, তো রুট অফ আর G1 বাই G2 এর বদলে কি আমরা এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি যে আর মাইনাস এইচ বাই আর ইন্টু টি। এবার কিছু না, জাস্ট এখানে শুধু ভ্যালুগুলো লিখতে হবে। এক্সের ভ্যালু কত? 21.6, 21.6, 1 মাইনাস আর মানে আমরা এখানে আর মাইনাস এইচ বাই আর, আচ্ছা এখানে আরেক লাইন করে নিই, এটাকে আমরা বলতে পারি 1 মাইনাস এইচ বাই আর। এটা বুঝতে পারছো এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলো? ইন্টু টি। তাহলে আমরা একবার এখানে লিখতে পারি যে রুট অফ আর 1 মাইনাস এইচ ভাগ আর, এইচ আর আর এর ভ্যালু দিয়ে আছে 4000 মাইল, ইন্টু কত সময় ধীরে চলছে? একদিনে, তারপরে সি এর সাথে 400 সময়। এখানে কিছুই না, জাস্ট তুমি ক্যালকুলেটর সলভ ফাংশন ইউজ করো। এখানে যদি ক্যালকুলেটর সলভ ফাংশন ইউজ করো একবারে তুমি উত্তরটা পেয়ে যাবে। এটা করেই দেখাই, দেখো 21.6 ইকুয়াল 1 মাইনাস রুট অফ আর 1 মাইনাস, আচ্ছা এখানে এই রুটের ভিতরে ক্যালকুলেটর সলভ ফাংশন ইউজ করলে একটু অ্যান্সার একটু আসতে দেরি হয়, তো আরেক লাইন ক্যালকুলেশন করে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে। যদি তুমি এখান থেকেই এইটা দ্বারা এখানে ভাগ করে এই পক্ষান্তর করে যদি ক্যালকুলেশনটা করো তাহলে করতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে যদিও আমাদের এখান থেকে খুব সহজে হয়ে গেছে, যে আমরা এখান থেকে পেয়ে গেছি যে এইচ ইকুয়াল টু 1.99975 মাইল, অথবা এটাকে বলতে পারি 2 মাইল। তাহলে আমরা এখানে অ্যান্সার কত পেলাম? 2 মাইল। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। এখন আমরা এখানে আরেকটা অঙ্ক সলিউশন করব, সেটা হলো ভূপৃষ্ঠের সঠিক সময় নির্দেশ করে এরূপ একটি সেকেন্ড দোলক 4 মাইল উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলে প্রতিদিন তা কত সময় ধীরে চলবে? তাহলে অঙ্কটা ব্যাখ্যাটাকে আমরা একটু জেনে নিই। যে একটা সেকেন্ড দোলক যেটা ভূপৃষ্ঠের সঠিক সময় নির্দেশ করে, ধরি এটা ভূপৃষ্ঠ আছে, ধরি যখন ভূপৃষ্ঠ ছিল তখন তার দোলনকাল T1, তার সময় হলো 2 সেকেন্ড, যেহেতু সে ভূপৃষ্ঠের সঠিক সময় নির্দেশ করছে। এখন একে যদি এই উচ্চতা উপরে নিয়ে যাওয়া হয় সেকেন্ড দোলকটাকে, তাহলে এতে তার হচ্ছে প্রশ্ন বলছে যে হলো এইচ বলতে 4 মাইল, যে একে যদি 4 মাইল উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয় তাহলে প্রতিদিন কত সময় ধীরে চলবে? তাহলে 4 মাইল উচ্চতাতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ধরি 4 মাইল উচ্চতাতে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তার দোলনকাল T2, যখন নিচে ছিল তখন তার দোলনকাল T1 2 সেকেন্ড, কারণ হলো ভূপৃষ্ঠে সে সঠিক সময় নির্দেশ করছে, আর এটা একটা সেকেন্ড হলো, সেকেন্ড দোলক হলে সঠিক সময় নির্দেশ করলে 2 সেকেন্ড হয়। এখন 4 মাইল উচ্চতাতে নিয়ে গেলে তার দোলনকাল যদি T2 যদি হয়, তাহলে এখন আমরা দেখি যে T2-র পরিমাণটা এখানে কী মানে দোলকটি ধীরে চলবে না দ্রুত চলবে। যদিও আমার প্রশ্ন এখানে ধীরে চলার কথা বলেছে, যদি ধীরে চলার কথা না বলে যদি প্রশ্ন যদি বলতো যে ধীরে চলবে নাকি দ্রুত চলবে, এরকম যদি একটা কন্ডিশন দিয়ে দিত তাহলে সেক্ষেত্রে কনফিউশনে পড়ে যেতে পারতাম। এই জন্য আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো 4 মাইল উপরে যদি নিয়ে যাওয়া হয়, আচ্ছা বলো তো ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাওয়া যায় জি এর মান তত কমে না বাড়ে? ডেফিনেটলি কমে। আর জি যদি কমতে থাকে তাহলে কি দোলনকাল বাড়বে না কমবে? ডেফিনেটলি কমবে। জি কমলে দোলনকাল বাড়বে, আর জি বাড়লে দোলনকাল কমবে। এখানে জি এর ভ্যালু যত ছিল এই জায়গায় জি এর ভ্যালু তার থেকে কম, তার মানে এখানে দোলনকাল যা ছিল তার থেকে উপরে দোলনকাল কম, আমরা দোলনকাল বেশি, কারণ জানি জি কমলে দোলনকাল বাড়ে, তাহলে অবশ্যই এখানে T2টা বড়। আর তার মানে দোলনকাল আগে থেকে বেড়ে যাচ্ছে, তো দোলনকাল বাড়লে কী হয়? দোলকটি ধীরে চলে। আর আমাকে এখানে প্রশ্নে বের করতে বলছে ধীরে চলার ক্ষেত্রে। আর ধীরে চলুক অথবা দ্রুত চলুক অথবা সময় লাভ করুক অথবা লস করুক, আমরা কোন ফর্মুলা জানি? এটা এক্স ইকুয়াল টু বড় দোলনকাল বাই ছোট দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। আর এখানে আমরা বড় দোলনকাল কোনটা বলছি? T2, কারণ নিচের থেকে ওপরে গেলে দোলনকাল বেড়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছো। ওকে, তাহলে এখন আমরা এখানে যেটা করব, যে ধরি ভূপৃষ্ঠে থাকা অবস্থায় দোলনকাল ছিল T1 ইকুয়াল টু 2 সেকেন্ড, এরপরে যখন ওপরে নিয়ে যাওয়া হয়েছে তখন তার দোলনকাল হচ্ছে T2।
পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু 4000 মাইল। এরপর হলো আমাকে কত উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে, 4 মাইল উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে। এবার কতটুকু সময় ধীরে চলছে বা আস্তে চলছে সেটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে এখন আমরা ঐকিক নাম করার আগে যে শর্ট ফর্মুলাটা আছে সেটা লিখে দেবো। এক্স ইকুয়াল টু বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল। বড় দোলনকাল কোনটা ধরেছি, T2 মাইনাস T1 বাই বড় দোলনকাল মাইনাস ছোটো দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। এবার এই অনুসারে আমরা ঐকিক নাম করে ফেলি যে T2 সেকেন্ডে দোলকটি যেহেতু ধীরে চলার সময় বের করতে বলছে, তাই আমরা এখানে লিখব ধীরে চলে। এইটুকু T2 মাইনাস T1 সেকেন্ড, অতএব 1 সেকেন্ডে দোলকটি ধীরে চলে T2 মাইনাস T1 বাই T2 সেকেন্ড, অতএব T সময়ে দোলকটি ধীরে চলে। আচ্ছা, আমার হাতের লেখা একটু খারাপ হচ্ছে, আমি দুটো তো লিখছি তো এই জন্য, ইন্টু টি সময়। অতএব এই এক্স ইকুয়াল টু এটা। এবার আমরা একটু এখানে ওই ক্যালকুলেশন করি, বা এক্স ইকুয়াল টু মেইনলি আমাকে এখানে এক্সটা বের করতে হবে, 1 মাইনাস T1 বাই T2 ইন্টু টি। আচ্ছা, এইচ উচ্চতা উপরে নিয়ে যাওয়া হচ্ছে, তো এইচ উচ্চতায় যদি উপরে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে কি জি এর ভ্যালু কমে যাচ্ছে। তো আমরা টি এর সাথে কিন্তু এইচ এর কোনো সম্পর্ক জানি না, বাট দোলনকালের সাথে জি এর আমরা একটা সম্পর্ক জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো G2 বাই G1 ইকুয়াল টু R প্লাস এইচ, এটা হোল স্কোয়ার, নিচেটা হোল স্কোয়ার। এই একটা ফর্মুলা আমরা জানি, যেখানে G1টা হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আর G2টা হলো যে এইচ উচ্চতার ওপরে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা 1 মাইনাস T1 বাই T2, তো 1 মাইনাস T1 বাই T2 মানে আমরা জানি রুট অফ আর G2 বাই G1 ইন্টু টি, বা আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস G2 বাই G1 মানে R2 বাই R প্লাস এইচ আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার রুট অফ আর ইন্টু টি। আচ্ছা, এই জায়গায় এই স্কোয়ার এর সাথে রুট আর এই স্কোয়ারের সাথে রুট কাটাকাটি হয়ে যাচ্ছে, হয়ে একবারে কী থাকছে, অতএব এক্স ইকুয়াল টু 1 মাইনাস আর বাই আর প্লাস এইচ ইন্টু টি। এখন কিছু না, শুধু আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। 1 মাইনাস আর মানে হলো 4000, ওষুধ দেওয়া আছে 4000 প্লাস এইচ কত দিয়ে আছে 4 মাইল ইন্টু টি মানে প্রতিদিন বের করতে বলছে, তার মানে 86,400 সেকেন্ড। কিছু না, জাস্ট এখানে আমরা শুধু ক্যালকুলেট ইউজ করবো। ক্যালকুলেট ইউজ করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 4000 বাই 4000 প্লাস 4 ইন্টু 86,400, 86.31 সেকেন্ড। এইটাই হলো আমাদের অ্যান্সার। এই পরিমাণ সময় ধীরে চলছে। আজকের একদম লাস্ট অঙ্কটা করব। তো দেখো, এই লাস্ট অঙ্কটাতে বলা হচ্ছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করা হয় তবে সারাদিন দোলকটি কতগুলো দোলন হারাবে। দৈনিক দোলকটি কত সেকেন্ড দ্রুত বাঁচতে চলবে। এখানে দুইটা জিনিস আমাদের বের করতে বলছি। একটা সেকেন্ড, তো আমরা আগে এর ব্যাখ্যাটা জেনে নিই। এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, একটা সেকেন্ড দোলক ছিল, এই সেকেন্ড দোলকের যে দৈর্ঘ্যটা ছিল, ধরি তার দৈর্ঘ্য হচ্ছে L1, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। এখন এই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হয়েছে। কার 1%? এর আগে যে দৈর্ঘ্যটা ছিল তার 1%। তাহলে দৈর্ঘ্য যখন 1% বৃদ্ধি করা হয়েছে সেকেন্ড দোলকটার, তখন এর কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আগে থেকে 1% বৃদ্ধি করা হয়েছে। ধরি এর কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করার পর এর দোলনকাল হয়েছে L2। তাহলে এখন আসো, কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করার পরে দোলনকাল যদি L2 হয়, সেই L2 কত হবে? এর 1% বৃদ্ধি, অর্থাৎ L2 হবে L1 যা ছিল তার সাথে L1 এর 1% যোগ। আমি যদি বলি যে এর দৈর্ঘ্য ছিল L1, এখন এর দৈর্ঘ্য 1% বৃদ্ধি করে হয়েছে L2, তাহলে L2 সমান কত হবে? এর দৈর্ঘ্য আগে যা ছিল তার থেকে 1% বাড়ানো হয়েছে। এই পুরোটাই হলো L2, এটুকু হলো L1। অর্থাৎ আমরা বলতে পারি, মনে করি একটা তার আছে, তারের দৈর্ঘ্য হলো L1,
এখন এই তারটাকে তুমি 1% বাড়াইছো, কার 1%? আগের অংশের 1%, তাহলে এই পুরোটা হলো L2। L2 কত হবে? L1 প্লাস যে 1% বাড়াইছো সেটুকু, ঠিক এখানেও তাই। L2 হচ্ছে আগে যেই দৈর্ঘ্য ছিল তার সাথে 1% যে বাড়ানো হয়েছে, কার 1%? আগের দৈর্ঘ্য 1%, সে 1% সমষ্টি। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝছো। তাহলে আমরা বলবো যে সেকেন্ড দোলক যখন সে এর দৈর্ঘ্য যখন বাড়ানো হয়নি তখন এই সেকেন্ড দোলকটা ত্রুটি মুক্ত ছিল, এর কোনো ত্রুটি ছিল না। তখনকার দোলনকাল ধরে T1 সমান কত? 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক। এখন দৈর্ঘ্য বাড়ানোর পরে দোলনকাল হয়েছে মনে করো T2। এখন দৈর্ঘ্য যখন বাড়ানো হয়নি তখনকার দৈর্ঘ্য ছিল L1, আর দৈর্ঘ্য বাড়ানোর পরে মনে করে হলো দৈর্ঘ্য হয়েছে L2, আর L2 হবে L1 প্লাস L1-এর 1%। তো 1% মানে আমরা জানি 1% মানে কি? 1% মানে 1/100, আর 1/100 মানে 0.01। তাহলে কি আমরা লিখতে পারি L1 ইকুয়াল টু 0.01 ইন্টু L1। যদি L1 ইন্টু 1% ছিল তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1.01 ইন্টু L1। L2 সমান হবে 1.01 ইন্টু L1। ওকে, আচ্ছা এবার আমাকে বলো যে যখন দৈর্ঘ্য যখন বাড়ানো ছিল না তখন এর দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, T1 ইকুয়াল 2 সেকেন্ড হয়, এরপর দৈর্ঘ্য যখন বাড়ানো হয়েছে তখন কি দোলনকাল বেড়ে গেছে না? কারণ আমরা জানি দোলনকালের সাথে সম্পর্ক হলো সমানুপাতিক। দোলনকালের সাথে হলো কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক হলো সমানুপাতিক। সো এখন দোলনকাল বেড়ে গেছে, অর্থাৎ T2 যখন হয়েছে দৈর্ঘ্য যখন 1% বৃদ্ধি করেছে তখনকার দোলনকাল যেহেতু T2, তাহলে T2 অবশ্যই T1 থেকে বড়। আশা করি বিষয়টা বুঝছো। তো আমরা এই 1 নম্বর অংশটা বের করার আগে 2 নম্বর অংশটা বের করব। এখানে 1 নম্বরে যেটা চেয়েছে সেটা বের করার আগে আমরা 2 নম্বরটা বের করব, কারণ 1 নম্বরটা বের করতে হলে অবশ্যই 2 নম্বরটা দরকার হবে। তাহলে এখন আমরা দেখি দৈনিক কত সময় দ্রুত বা আস্তে চলে। তো আমরা আগে বলেছি যে দ্রুত চলুক বা আস্তে চলুক, ধীরে চলুক বা হচ্ছে দ্রুত চলুক বা আস্তে চলুক, লাভ করুক বা লস করুক, যা হোক না কেন এই একটাই ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আমরা আগে নিচে লিখে নিই ঐকিক নিয়ম করার আগে, যে এক্স ইকুয়াল টু বড় দোলনকাল মাইনাস ছোট দোলনকাল বাই বড় দোলনকাল ইন্টু টি। এবার এটাকে আমরা ঐকিক নিয়ম করব। T2 সময়ে T2 সেকেন্ডে দোলকটি, আচ্ছা এবার একটু আসে আমরা দোলকটি দ্রুত চলবে না আস্তে চলবে? যদি দোলনকাল বেড়ে যায় তাহলে অবশ্যই আস্তে চলবে, তাহলে আমাদের এখানে হবে না আস্তে চলে। T2 সেকেন্ডে দোলকটি আস্তে চলে T2 মাইনাস T1 সেকেন্ড। অতএব 1 সেকেন্ডে দোলকটা আস্তে চলে T2 মাইনাস T1 বাই T2 সেকেন্ড। অতএব T সময়ে দোলকটি আস্তে চলে T2 মাইনাস T1 বাই T2 ইন্টু T সেকেন্ড। এবার আমরা এখানে চলে আসি যে 2 নম্বর অংশ বের করছে যে এক্সটা হলো কতটুকু সময় দ্রুত চলছে বা আস্তে চলছে তার পরিমাণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস T1 বাই T2 ইন্টু টি, বা 1 মাইনাস T1 বাই T2 এর সাথে সম্পর্কটা কি আমরা জানি, T1 বাই T2 ইকুয়াল টু রুট অফার L1 বাই L2। তাহলে আমরা লিখতে পারি রুট অফার L1 বাই L2 ইন্টু টি, বা 1 মাইনাস রুট অফার L1। আচ্ছা L2 সমান আমরা কী পেয়েছি? L2 সমান পেয়েছি 1.01 ইন্টু L1, 1.01 ইন্টু L1 ইন্টু টি, বা 1 মাইনাস এখানে L1 কেটে গেল, লাস্টে কী থাকলো 1 বাই 1.01 ইন্টু কত সময় বের করতে বলেছে দ্রুত চলে বা আস্তে চলে? একদিনে ৮৬,৪০০ গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা একদিনে কতটুকু সময় দ্রুত চলছে বা আস্তে চলছে সেটা আমরা পেয়ে যাব। আমরা করে ফেলি 1 মাইনাস রুট অফ 1 বাই 1.01 ইন্টু ৮৬,৪০০, 428.78। আমরা এখানে লিখি 428.78 বা 79 বলতে পারি, এত সেকেন্ড সে আস্তে চলছে। আচ্ছা এবার আমরা আসি ফার্স্ট অংশটাতে, সারাদিন দোলকটি কতগুলো দোলন হারাবে। তো এটার ব্যাখ্যাতে আমরা যাব। এখন আসো সেকেন্ড দোলকটা, যখন সে হলো কোনো ত্রুটি ছিল না তার, একবার দোলন হওয়ার জন্য তার সময় লেগেছিল কত? 2 সেকেন্ড। এখন যখন এর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, যখন ত্রুটি আছে, সে সময় হারাচ্ছে কতটুকু? 428 সেকেন্ড, 428.সামথিং সেকেন্ড। সে দৈর্ঘ্য বাড়ানোর কারণে সময় হারাচ্ছে। হারানোর অর্থ কি? তার দোলনকাল এখন বেড়ে গেছে। অর্থাৎ
আগে একটা দোলনের জন্য যে সময় লাগতো এখন তার একটা দোলনের জন্য তার থেকে বেশি সময় লাগছে। আচ্ছা, বেশি সময় যদি লাগে তাহলে কী হবে বলো তো? এর দোলন হারাবে না? দোলন হারাবে, কারণ 2 সেকেন্ডে সে একটা দোলন হলো দোলন সম্পূর্ণ করতো। এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো 2 সেকেন্ডে তার একটা দোলন হতো, তাহলে 4 সেকেন্ডে তার দোলন হতো কয়টা? 2টা। 6 সেকেন্ডে দোলন হতো কয়টা? 3টা। 8 সেকেন্ডে হতো 4টা। 10 সেকেন্ডে কয়টা হতো? 5টা দোলন হতো। আচ্ছা, এখন মনে করে এক্সাম্পল হিসেবে বলছি, মনে করে দোলনকাল বেড়ে এখন 2 হয়নি, 2 না হয়ে মনে করে হয়েছিল 2.5 দোলনকাল। তাহলে আগে 2 সেকেন্ডে একটা দোলন হতো, তাহলে দোলনকাল যদি এখন দোলনকাল বেড়ে যদি 2.5 সেকেন্ড হয়, তাহলে একটা দোলন জন্য কত সময় লাগবে? 2.5 সেকেন্ড। কারণ আমরা যেহেতু দোলনকাল মানে একটা দোলন জন্য সময়কাল, যেহেতু আমরা বলছি দোলনকাল 2.5 সেকেন্ড, সো একটা দোলন জন্য কয়টা হচ্ছে কত সময়? 2.5 সেকেন্ড। 2টা দোলনের জন্য 5 সেকেন্ড। 3টা দোলনের জন্য 7.5 সেকেন্ড। 4টা দোলনের জন্য কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এই যখন ত্রুটি মুক্ত ছিল এটি 10 সেকেন্ডে 5টা দোলন দিয়েছে, কিন্তু যখন ত্রুটি হয়েছে তখন এটি 10 সেকেন্ডে কয়টা দোলন দিয়েছে? 4টা। তার মানে দোলন হারিয়েছে কয়টা? একটা। এই দোলন কতটুকু হারালো সেটা বের করার জন্য আমরা এই যে কতটুকু সময় ধীরে চলেছে তা থেকে বের করতে পারি। আচ্ছা, এইটুকু সময় ধীরে চলেছে, যদি দোলন যদি ত্রুটি মুক্ত হতো, সরল দোলক যদি ত্রুটি মুক্ত হতো, তাহলে এইটুকু সময় ধীরে চলতো না, তার মানে এই সময়ে তার বেশ কিছু দোলন সম্পন্ন হতো। কিন্তু এখন এর সরল দোলকটার ত্রুটি থাকার কারণে এই সময়টা সে হারাবে। তার মানে ত্রুটি না থাকলে এই সময়ে যতগুলো দোলন হতো, ত্রুটি থাকার কারণে এই সময়ে ততগুলো দোলন হবে না। তার মানে এই সময়ে যেই দোলনগুলো সম্পূর্ণ হতো ত্রুটি থাকার কারণে এই সময়ে ওই একই সংখ্যক দোলনগুলো সম্পূর্ণ হবে না। তাহলে আমরা একটু দেখব যে এই সময়ে আমার মনে হয় কথাটা বুঝতে পারলাম না, যে 428 সেকেন্ড যদি হলো ত্রুটি না থাকতো, তাহলে 428 সেকেন্ডে এইটি মনে করো এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো 20টা দোলন হতো। ত্রুটি যদি না থাকতো 428 সেকেন্ডে 20টা দোলন হতো, কিন্তু ত্রুটি থাকার কারণে সে 428 সেকেন্ড হারিয়ে ফেলছে। তাহলে 428 সেকেন্ডে ত্রুটি না থাকলে যে পরিমাণ দোলনগুলো হতো, ত্রুটি থাকার কারণে ওই পরিমাণ দোলনগুলো আর হবে না এখানে। আশা করি বিষয়টা বুঝছো। যদি না বুঝতে পারো তাহলে এটা সহজ ভাষা মনে রেখো। যদি এইভাবে দোলন হারানোর পরিমাণ বের করতে বলে, প্রথমে আমরা দোলন কী পরিমাণ হারিয়েছে সেটা দোলন হারানোর পরিমাণ যদি বের করতে, কয়টা দোলন হারিয়েছে সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা কী করব? প্রথমেই কী পরিমাণ সময় হারিয়েছে সেটা বের করব। এরপর আমরা দেখব ওই সময়ে কতগুলো দোলন সম্পন্ন হতো। ওই হারানোর সময় যেই সময়টা হারিয়েছে ওই সময়টাতে কতগুলো দোলন সম্পন্ন হতো সেটা আমরা বের করব। ওটাই হবে তার দোলন হারানোর সংখ্যা। আর যদি আমাদের দোলন হলো কী পরিমাণ দোলন লাভ করেছে সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা কী পরিমাণ সময় সে দ্রুত চলেছে সেটাকে আমরা বের করব। কী পরিমাণ সময় সে দ্রুত চলেছে সেটা আমরা বের করব, বা কী পরিমাণ সময় সে লাভ করেছে সেটা বের করব। করে ওই সময়ে যতগুলো দোলন সম্পূর্ণ হতো সেটাই হবে তার হচ্ছে দোলন সংখ্যা লাভ করার সময়। তাহলে এখন আমরা এই সময়ে কতগুলো দোলন সম্পূর্ণ হতো সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হলো একটা দোলন হওয়ার জন্য লাগে কত সময়? 2 সেকেন্ড। তাহলে আমরা এখানে ঐকিক ক্রমে লিখতে পারি কথাটা, 2 সেকেন্ডে হয় একটি দোলন, তাহলে 1 সেকেন্ডে হয় 1/2 দোলন। তাহলে 428 সেকেন্ডে 428.79 সেকেন্ডে কয়টা দোলন হবে? হাফ ইন্টু 428.79। আমি এখানে লিখতে পারলাম না, জায়গা নাই, তাই একটু বুঝে নিও। আমরা এটাকে আরেকটা পেজে লিখে দিতে পারি যেন তোমরা বুঝতে পারো। যে আমরা লিখলাম যে 2 সেকেন্ডে একটা দোলন হয়, মানে আমরা কি বললাম যে সময়টা হারিয়েছে ওই সময়ে কতগুলো দোলন সম্পন্ন হতো, ওই সংখ্যাটা হবে দোলন হারানোর সংখ্যা। দোলন সংখ্যা হারানো মানে কত সংখ্যক দোলন হারিয়েছে তার সংখ্যা। 2 সেকেন্ডে একটা দোলন হতো, 1 সেকেন্ডে হতো 1/2টি দোলন। তাহলে 428.79 সেকেন্ডে হতো 428.79/2 সেকেন্ড, বা এটা কত হলো 400, এটাকে যদি 2 করো ভাগ দাও তাহলে 214.39।
214.39 কি, তার মানে এতটি দোলন সে হারিয়েছে। আশা করি বিষয়টা খুব ভালোই বুঝছো। তো এই হলো আমাদের মোটামুটি সরল দোলকের ক্লাস। এখন আমরা সরল দোলকটা ফাইনালি শেষ করে ফেললাম। আশা করি সরল দোলকটা খুব ভালোভাবে বুঝছো।